বাবা 15 লক্ষ টাকা নিচে কাবিন করবেন না, ছেলের বাবা 10 লাখের উপরে যাবেন না। টাকাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তারা সম্পর্কে ভাইরা ভাই, তাই জেদ কারো থেকে কারো কোনো অংশে কম নয়। দুপক্ষের বাগবিতণ্ডায় এক পর্যায়ে ছেলের মুখের দিকে তাকিয়ে ছেলের বাবা ইশতিয়াক রহমান মেয়ের বাবা নওশাদ শেখকে বলেন, আত্মীয়ত্বে পরম আত্মীয় হতে যাচ্ছি ভাই সাহেব, দুপক্ষের সিদ্ধান্তকে সমান গুরুত্ব দেওয়া উচিত। নওশাদ শেখের মেজ ছেলে সাইফুল্লার দিকে তাকালেন। সাইফুল্লাহ বাবাকে ভরসা দিয়ে ইশতিয়াক রহমানের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, খালুজান, আত্মীয় আত্মীয়ের পরম আত্মীয় যখনই হচ্ছি, কাবিন 20 লাখ হলেও সমস্যা হওয়ার কথা না। এ কথার উত্তরে ইশতিয়াক রহমান দেওয়ার পূর্বে মেয়ের মেজ ভাই সুয়াদ তীক্ষ্ণ সুরে বলে উঠলেন, কেন খালু, 15 লক্ষ টাকা কাবিন করতে আপনাদের সমস্যা কি? আমাদের একটা মাত্র বোন, তার উপর বয়স কম, বিয়ে তো যে দিচ্ছি এটাই তো অনেক। সুয়াদের কথার ধরনে বেয়াদবি স্পষ্ট, বুঝতে বড় ভাই সাদমান ধমক দিল তাকে। রকচাটা সুয়াদ আরও দ্বিগুণ রাগে কণ্ঠে বলল, আমাকে না ধমকে খালুজানকে প্রশ্ন করো তার সমস্যা কি। সুয়াদের এই চরম বেয়াদবের কথাবার্তা শুনে ইশতিয়াক রহমান চোখ মুখ শক্ত হয়ে উঠলেন। তিনি শান্ত রইলেন। শান্ত গলায় নওশাদ শেখকে বলেন, দেখুন ভাই সাহেব, ছেলে কিন্তু আমারও একটাই, কথা বাড়ালে কথা বাড়বে, আমি চাইছি সমঝোতা করতে। নওশাদ শেখ পুনরায় মেজো ছেলে সাইফুল্লার দিকে তাকালেন। বড় ছেলে সাদমান বাবাকে চাপাসর বলেন, আব্বু, খালুজান যা বলছে মেনে নিন, 10 লাখ টাকাই করুন। উনি যখন বলছেন ওনারা যত কাবিন করবেন সবটাই আজকেই পরিশোধ করে দিবেন, এটা কিন্তু ভালো প্রস্তাব। সাদমানকে চাপাসরে ধমক দিলেন সাইফুল্লাহ, বলল, তোমার বোনের বয়স কম, শয়তানের হাড্ডির কাছে ওকে যখন বিয়ে দিচ্ছি আমাদের সব সন্তক বাঁধতে হবে। এদিকে সুয়াদ আবারও তেজ দেখিয়ে বললেন, এত সমঝোতা আর ভালো লাগে না খালু, সমঝোতা করতে করতেই আজ এই পর্যন্ত আসা। ইশতিয়াক রহমান আর সহ্য করতে পারলেন না, হাঁটুর বয়সী পোলাপানের তেজ আর কত সহ্য করা যায়। যেন সে ছেলেকে বিয়ে করাতে নয়, ছেলের প্রাণ ভিক্ষা করতে এসেছেন, আর এরা তার বিনিময়ে তাকে নাক্ষর দেওয়ার পর তারপর প্রাণ ফিরিয়ে দেবেন। তেজ তারও কম নয়, সে একজন রাজনীতিবিদ। তার ইউনিয়ন 10টি গ্রামের চেয়ারম্যান হিসেবে যথেষ্ট সম্মানীয় ব্যক্তি সে। শুধুমাত্র ছেলের জেদের প্রশ্রয় দিয়ে আত্মীয়ের মধ্যে আত্মীয় করতে রাজি হয়েছেন। এ পর্যন্ত যতটুকু সহ্য করা যায় করেছেন, কিন্তু এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছেন। তাই বসা থেকে উঠে দাঁড়ালেন। তার দাঁড়ানো দেখে সাইফুল্লাহ বলেন, হয় 15 লাখ কাবিন, নয়তো আমাদের বোন আমরা দিব না। এই কথায় সমর্থন জানিয়ে সুয়াদ বলেন, 20 লাখ যে বলি নাই, এটাই তো ভাগ্য। ক্রোধে ইশতিয়াক রহমানের হাঁটু কাঁপতে শুরু করে। কাউকে বিন্দু পরিমাণ সেটা বুঝতে না দিয়ে নওশাদ শেখ এবং মেয়ের বড় ভাই সাদমান শেখের দিকে তাকালেন। তারা নিদ্রা হয়ে বসে আছেন। ইশতিয়াক রহমান আর সময় নষ্ট করলেন না, হাঁক ছেড়ে বলেন, এই বিয়ে হবে না। ভিতরঘর থেকে পাত্রের বাবার এমন বাক্য শুনে পুরো ফ্ল্যাটে হট্টগোল বেজে গেল। ড্রয়িং রুমে থাকা পাত্রের ছোট বোন পূর্ণতা ফোন করলো পাত্রকে। হঠাৎ প্রিয়কে বিয়ের প্যান্ডেলে সাজানো হয়েছে ছাদে। সকল অতিথিরা সেখানে উপস্থিত হয়েছেন। খাওয়া দাওয়া সেরে তারা কেউ কেউ পাত্রের সঙ্গে ছবি তুলছেন, কেউ বা রসিকতায় মশগুল। এমন সময় বিনা মেঘে বজ্রপাত করে মতো বোনের ফোন পেয়ে ছুটে এলো প্রিয়। ড্রয়িং রুমে ছোট বোন, মামা তো ভাই বোনদের থমথমে মুখের ভাব দেখে শরীরের লোম দাঁড়িয়ে গেল তার। কোনো রকম নিঃশ্বাস বন্ধ করে পা বাড়ালেন ভেতরে ঘরে। মুখোমুখি হলেন সাইফুল্লার, যে কিনা শুরু থেকে এই বিয়েতে অমত পোষণ করে আসছেন। এক ঢোক গিলে বাবার দিকে তাকিয়ে রইল প্রিয়। ইশতিয়াক রহমান বড় বড় পা ফেলে ছেলের সামনে এলেন। কাঁধে হাত রেখে দৃঢ় কণ্ঠে বললেন, প্রিয়, তুই আমার একমাত্র ছেলে, তুমি যা বলবো তাই করেছি আমি। বাবা হিসাবে আমার কর্তব্য আমি করেছি, এবার ছেলে হিসেবে বাবার অপমানের জবাবটা তুমি দিবে। ছেলেকে কথাগুলো বলে আর অপেক্ষা করলেন না ইশতিয়াক রহমান। ড্রয়িং রুমে গিয়ে শুধু স্ত্রীর বড় বোন অর্থাৎ পাত্রীর মা ফারজিনা বেগমকে বললেন, আপা, আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন, আমার পক্ষে আপনার বাসায় আর এক মুহূর্ত থাকা সম্ভব না। ফারজিনা বেগম অনেক আকুতি মিনতি করে ইশতিয়াক রহমানকে আটকাতে পারলেন না। ধীরে ধীরে ছেলেপক্ষ সকলেই ফ্ল্যাট ত্যাগ করলেন। রয়ে গেল শুধু পাত্র পাত্রীর নানা বাড়ির লোকজন। বড্ড বিপদে পড়ে গেলেন তারা, কারণ পাত্র ইনান রহমানের প্রিয় এবং পাত্রী পৃথিবী শেখ দুজন তাদের ভাগ্না ভাগ্নি। পৃথিবীর মা ফারজানা বেগম ছুটে এলেন প্রিয়র কাছে। সে প্রিয়কে বোঝানোর জন্য কিছু বলতেই উদ্যত এলেন সাইফুল্লাহ আর সুয়াদ বাধা হয়ে দাঁড়ালো। সুয়াদ বলল, তুমি কান্নাকাটি কেন করছো? এমনিতে এই বিয়েতে আমরা কেউ রাজি ছিলাম না। বিয়ে ভেঙেছে বেশ হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার, খালু নিজেই বিয়েটা ভেঙেছে এই বিয়ে। এবার পৃথিকে খুব সহজেই সামলানো যাবে। সুয়াদের এমন কথায় ক্রোধে ফেটে পড়ল প্রিয়। তড়াক করে সুয়াদের কলার চেপে ধরল। প্রায় মারামারি কাটাকাটি হওয়ার মতো অবস্থা। তৎক্ষণাৎ প্রিয়র ফোন বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে ইশতিয়াক রহমান বললেন, আহ প্রিয়, আমার ছেলে তুমি, মেইন পয়েন্টে আঘাত না করে ভুলভালে আঘাত করতে যাচ্ছ। মন দিয়ে শোনো, বৌমা এখনও পার্লার থেকে বের হয়নি। রূপের ছোঁয়া পার্লারের সামনে তোমার বাইকে রাখা আছে।
কি করতে হবে আশা করি ক্লিয়ার করে বলার প্রয়োজন নেই। নিঃশব্দে ফোন কেটে দিল প্রিয়। উপস্থিত সকলের দিকে একবার তাকালো। নওশাদ শেখ মাথা নিচু করে বসে আছেন। সাদমান তার পাশে, চোখ মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সাইফুল্লাহ ঠোঁটে অসৎ হাসি স্পষ্ট। সুয়াদ সরাসরি কলার উঁচিয়ে বলেই ফেলল, প্রিয় ভাই বলছিলাম, আমি খালাতো ভাই। আছো ভাই থাকো, বোন জামাই হতে আসো না। শুনলাম না আমার কথা তুমি? শুনলাম তো। এবার ঝাঁকানাকা ছ্যাঁকা খাও বড় স্বাদে, তাই না ভাই? হো হো করে হেসে উঠল সুয়াদ। ফারজানা বেগম সুয়াদের অসম্পূর্ণতা দেখে কষিয়ে একটা থাপ্পড় লাগালো। সৈফুল্লাহ গিয়ে ধরল সুয়াদকে। সাদমান এসে মাকে শান্ত করার চেষ্টা করলেন। ফারজানা বেগম শান্ত হলেন না। স্বামীর উপর তীব্র ক্রোধ প্রকাশ করতে করতে অসুস্থ হয়ে পড়লেন। এমতো অবস্থায় প্রিয় একটুও শব্দ করল না, বরং ধীরে সুস্থে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গেলেন। এদিকে ফারজানা বেগম ওই মান সম্মান চিন্তা করতে গেলে ছেলেটা তাকে হাজারটা সান্ত্বনা দিল। প্রিয় সম্পর্কে তাদের ছোট খালার ছেলে। এই বিয়েতে যত আত্মীয়স্বজন এসেছে সবাই তাদের নিজেদের লোক। তাই আহামরি সমস্যা হবে না। এসব বলে ফারজানা বেগমকে সান্ত্বনা দেওয়া হলো। বধূবেশে প্রিয়র সম্মুখে উপস্থিত হলো পৃথিবী। তার কাছে এখনও বিয়ের ভাঙার খবর পৌঁছায়নি। তাকে দেখে প্রিয়র পাণ্ডবর্ণ মুখটা নিমেষে উধাও হয়ে গেল। চোখে মুখে ভর করে এলো একরাশ মুগ্ধতা। মুগ্ধ নয়নে চেয়ে রইল সে পৃথিবীকে। ইশারা করলো বাইকের পিছনে বসতে। তখনই পৃথিবীর ফোন বেজে উঠল। পৃথিবী বলল, সেজ ভাইয়া ফোন করেছে, কথা বলে নি। সহসা বুকের ভিতর ধক করে উঠল প্রিয়র। উৎকণ্ঠিত হয়ে বলল, না ধরবি না, বাইকে ওঠ। কিঞ্চিত কেঁপে উঠল পৃথিবী। চোখ দুটো নিমেষে লাল বর্ণ ধারণ করলো তার। প্রিয় পুনরায় কঠিন স্বরে বলল, আমি বাইকে উঠতে বলছি। পৃথিবী নাক ফুলিয়ে কাঁদো কাঁদো হয়ে পেছনে তাকালো। তার সঙ্গে মামাতো বোন স্বর্ণা আর বান্ধবী লীনা এসেছে। ওদের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, দেখছিস আপু, দেখছিস লীনা কেমন রাগ দেখাচ্ছে? আমি কি করছি? থমথমে মুখে দাঁড়িয়ে রইল স্বর্ণ লীনা। ইতিমধ্যে ওদের কাছে খবর এসেছে, তাই ওরা তাড়া দিয়ে বলল, আরে ভাইয়া কখন রাগ দেখালো? কয়টা বাজে দেখেছিস? 4:49। এজন্যই তাড়া দিচ্ছে। আর তুই ভাবছিস রাগ দেখাচ্ছে? যা যা ওঠ। আবারও পৃথিবীর ফোন বেজে উঠল। প্রিয় দ্রুত বাইক থেকে নেমে ওর ফোন কেড়ে নিয়ে সুইচ অফ করে দিল। পৃথিবী আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। প্রিয়া স্বর্ণকে বলল, তোরা যা। তারপর পৃথিবীর দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলল, তারা বুঝিস তারা? আমার তারা আছে, জলদি বাইকে উঠ। পৃথিবীকে নিয়ে প্রিয় চলে গেল তাদের উপজেলার পরিচিত এক কাজী অফিসে। ইতিমধ্যে সমস্ত ঘটনা খুলে বলা হয়েছে পৃথিবীকে। সবটা শুনে মেয়েটা খুব কাঁদছে। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলছে। 3 বছরের প্রেমের সম্পর্ক, সবে মাত্র মাস্টার্স কমপ্লিট করেছে পৃথিবী। পৃথিবী এইচএসসি পরীক্ষা দিয়ে আপাতত পড়াশোনা থেকে ছুটি নিয়েছে। পৃথিবীর প্রতি অতিরিক্ত পজিটিভ থাকার কারণে চাকরির জন্য সময় নষ্ট করেনি প্রিয়। তার আগে পরিবারকে জানিয়ে সে পৃথিবীকে বিয়ে করবে। এতে তার পরিবারে তেমন বিরোধিতা না করলেও পৃথিবীর 4 ভাইয়ের মধ্যে বড় 3জন ঘোর বিরোধিতা করছে। তারা আত্মীয়দের মধ্যে আত্মীয়তা করতে নারাজ। মেজ ভাই ব্যক্তিগত দিক থেকে প্রিয়কে পছন্দ করে না। যেহেতু তারা খালাতো ভাই, তাই ছোট থেকে প্রিয়কে হাড়ে হাড়ে চেনে। তার ভাষ্যমতে প্রিয় শান্তশিষ্ট লেজ বিশিষ্ট, অতিরিক্ত চালাক ছেলে। স্বার্থে আঘাত লাগলে কাউকে ছাড় দেয় না সে। যার উপর রাগ হবে তার উপর কীভাবে ঠান্ডা মেজাজে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করবে বোঝার উপায় নেই। সেজ ভাই সুয়াদ আবারও প্রিয়র প্রথম প্রেমের সাক্ষী। তারই এক বান্ধবীর সঙ্গে 2 বছরের প্রেমের সম্পর্ক ছিল প্রিয়র। তাই একমাত্র বোনকে এমন ছেলের কাছে বিয়ে দিবে না যার প্রাক্তন রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত পৃথিবীর জেদের কাছে সকলের হার মানতে হয়েছিল। তবুও শেষ রক্ষা হলো না। সাইফুল্লাহ আর সুয়াদের কূটনীতির সঙ্গে পেরে উঠল না প্রিয়। পৃথিবী বিয়েটা ভেঙেই ছাড়লো। তবু হেরে যাওয়ার পাত্র প্রিয় নয়। রেজিস্ট্রি পেপারে সাইন করার সময় যখন পৃথিবী অনেক সময় নিচ্ছিল, প্রিয় বলল, চিন্তা করিস না, বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। না হলে সামনের বছরে তোর ভাইদের ভাগ্নি গিফট করে দেব। পৃথিবী সে কথায় কান দিল না, ফ্যাস ফ্যাস করে কাঁদতেই থাকলো। প্রিয় জানে পৃথিবী থামবে না, তাই বলল, সময় নষ্ট করিস না, নামটা লিখে দে। বানান ভুলে গেছিস, মনে করিয়ে দিব। এবার আরও শব্দ করে কাঁদতে শুরু করলো পৃথিবী। পেছন থেকে প্রিয় চাচাতো ভাই রুবেল হাসতে হাসতে বলল, প্রিয় ভাই সিরিয়াস মোমেন্টে তুমি প্রীতি আপুকে খেপাবা? প্রিয় এবার পৃথিবীর দিকে আরেকটু চেপে বসলো। কানের কাছে মুখ নিয়ে নরম সুরে বলল, 3টা বছর অপেক্ষা করছি প্রীতি। আজ যদি তুই আমার না হোস, সারা জীবনের জন্য হারাবি আমাকে। কাঁদতে কাঁদতে সাইন করে দিল পৃথিবী। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর সমস্ত ডকুমেন্ট ছবি পাঠিয়ে দেওয়া হলো সাদমানের হোয়াটসঅ্যাপ নম্বরে। বিয়ের শেষে সর্বপ্রথম প্রিয় যে কাজটি করলো তা হলো সকলের সম্মুখে টোপ করে পৃথিবীর কপালে একটি এবং প্রথম চুমু খেলো। লজ্জায় মাথা নত করে ফেলল পৃথিবী। ছেলের কাণ্ড দেখে ইস্তিয়াক রহমান হাসতে হাসতে গাড়িতে উঠে বসলো। প্রিয়র ভাই বন্ধুরা বাইকে উঠলো গিয়ে। সকলের কাছে বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগলো। বিয়ের দিন যার সাথে বিয়ে তাকে নিয়ে পালিয়ে যাওয়া কাজী অফিসে ভাই ব্রাদার্স নিয়ে বিয়ে করা আশ্চর্যজনক বটে। তাও সকলে একতালে বলতে শুকলো, হিপ হিপ হুররে, প্রিয় ভাই ইজ রক্স।
পৃথিবীর কান্না কমে এসেছে, তবে চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। প্রিয় ওর হাত ধরে আবারও বাইকের কাছে নিয়ে গেল। সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, আমার খুব ভয় করেছে। প্রিয় মেজাজ কিছুটা খারাপ করে বলল, জানি, নতুন করে জানানোর কিছু নেই, বাইকে ওঠ। পুরো রাস্তায় কেউ কারোর সঙ্গে কথা বলল না। মাঝে মাঝে প্রিয় শুধু মিররে নববধূ দৃষ্টিতে বোলালো। আর মাত্র কয়েক ঘন্টা পর পৃথিবীতে মত্ত হবে সে। আনমনে হেসে উঠে হঠাৎ প্রিয় ডাকল, প্রীতি, আজকের রাতটার জন্য, শুধুমাত্র আজকের রাতটার জন্য 3 বছরে একটা চুমু তোকে খাইনি। সমস্ত দুশ্চিন্তা কালকের জন্য তুলে রাখ প্লিজ। আজকের রাতটা কোনো রকম নষ্ট করিস না। সহসা হৃস্পন্দন বেড়ে গেল পৃথিবীর। বাবা ভাইদের টেনশনে মাথা থেকে উড়ে গিয়েছিল। স্মরণ হলো কিছুক্ষণ পূর্বে ভালোবাসার মানুষটির সঙ্গে তার বিয়ে হয়েছে। বিয়ে ঠিক হবার পর থেকে যেভাবে অনুভূতি তার হৃদয় সিক্ত হয়েছিল, পুনরায় সেভাবে বিভোর হয়ে গেল। ভয় উত্তেজনা বুকের ভিতরটা দুরু দুরু কাঁপতে শুরু করলো। প্রিয়র কাঁধে রাখা হাতটা ধীরে ধীরে সরিয়ে নিল। সঙ্গে সঙ্গে বাইকের স্পিড বাড়িয়ে দিল প্রিয়। পৃথিবীর চোখ মুখ খিচে প্রিয়কে জড়িয়ে ধরল। প্রিয় ইয়াহু বলে চিল্লায় উঠল। পৃথিবীর লজ্জা মিইয়ে তার পিঠ জড়িয়ে পড়ে রইল। ইশতিয়াকুর রহমান খোশ মেজাজে ছেলে আর ছেলের বউকে নিয়ে বাড়ি পৌঁছলেন ঠিকই, কিন্তু স্বস্তি নিয়ে বসতে পারলেন না। খবর এলো নওশাদ শেখ স্ট্রোক করেছেন। এই খবর শুনে ঠিক যেভাবে প্রিয় পৃথিবী চেয়ারম্যান বাড়ির এসেছিল, একইভাবে ছুটল সদর হসপিটালের দিকে। 4 ভাই সিদ্ধান্ত নিয়েছিল পৃথিবীকে বাবার মুখ দেখতে দিবে না। পৃথিবী পৌঁছানোর 5 মিনিটের পূর্বে নওশাদ শেখের অবস্থা ভীষণ খারাপ হতে থাকে। সদর হাসপাতাল থেকে তাকে ট্রান্সফার করা হয় ঢাকা মেডিকেলে। অ্যাম্বুলেন্স অবধি আর নিতে পারেনি। মারা গেছেন নওশাদ শেখ। নওশাদ শেখের মৃত্যুর পর তার 4 ছেলে অনেক বড় একটি সত্যি লুকিয়ে গেলেন। তা হলো, তিনি পৃথিবীর বিয়ের কথা শোনার পরে নয়, আগে স্টক করেছেন। কিন্তু পৃথিবীকে জানানো হলো প্রিয়র পাঠানো তাদের বিয়ের ডকুমেন্টস দেখে স্টক করেছেন তাদের বাবা। একমাত্র মেয়ের করা এত বড় ভুল সহ্য করতে পারেননি তিনি। ফলস্বরূপ আজ 5 ভাই বোন আজ পিতৃহারা। শহর থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে নওশাদ শেখের মৃতদেহটি। গ্রামের গোরস্থানে কবর দেওয়া হয়েছে তাকে। পুরো পরিবার নিকট আত্মীয় গ্রামের বাড়িতে অবস্থান করছে। যে আত্মীয়দের মাঝে ফারজানা বেগম, ছোট বোন ফাতিহা বেগমের পরিবার, অর্থাৎ প্রিয়দের পরিবার সকলে উপস্থিত রয়েছে। যদিও তাদের উপস্থিতি সাইফুল্লাহ সুয়াদ দুজনের জন্য অসহনীয় হয়ে উঠছিল, তবুও বড় ভাই এবং মায়ের মুখের দিকে চেয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারছে না। কিন্তু পৃথিবীকে ঠিক হাতের মুঠোয় নিয়ে রেখেছে। গতকাল বাবাকে শেষ দেখার জন্য পৃথিবী যখন মেজো ভাই সাইফুল্লাহর পা ধরে আকুতি মিনতি করেছিল, অনেক বড় একটা শর্ত দিয়েছে সাইফুল্লাহ। হয় পরিবার, নয়তো প্রিয়। যে কোনো একটাই বেছে নিতে হবে তাকে। যদি পরিবার বেছে নেয় তবে বাবাকে শেষবারের মতো দেখতে পারবে। আর যদি প্রিয়কে বেছে নেয় তাহলে সারা জীবনের জন্য সবাইকে ছেড়ে চলে যেতে হবে। সদ্য বাবাকে হারানো মেয়েটা সে মুহূর্তে দিশেহারা হয়ে ভাইয়ের দেওয়া শর্ত মেনে নিয়েছিল। প্রিয় সামনে এসব ঘটেছে প্রতিবাদ করেনি সে, কারণ পৃথিবীর উপর সম্পূর্ণ ভরসা ছিল তার। তাছাড়া আকস্মিক নওশাদ শেখের মৃত্যুতে সকলের মনের অবস্থা বিবেচনা করে প্রিয় কিছু বলেনি। বাবাকে হারিয়ে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন পৃথিবী এবং বড় ভাই সাদমান। 3 দিনে কিছু দরিদ্র মানুষের খানা আয়োজন করা হলো। প্রিয়দের বাড়িতে কাউকে বলা হয়নি। ফাতেমা বেগম নওশাদ শেখের মৃত্যুর দিন এসেছিল। সবাই চলে গেলেও তিনি আর যাননি। সবসময় বোনের পাশেই রয়েছেন। কিন্তু 3 দিনে তার স্বামীকে জানানো হলো না। এতে কিঞ্চিৎ অসন্তুষ্ট হলে কাউকে কিছু বুঝতে দিলেন না। প্রিয় বাড়িতে না এলেও ছোট বোন পূর্ণতার মাধ্যমে সমস্ত খবরাখবর রাখছিল। পরিস্থিতি এক পর্যায়ে সে চুপচাপ থাকার উপায় নেই। এরই মধ্যে ফাতেমা বেগম সিদ্ধান্ত নিল সে এবার বাড়ি যাবে। ফারজানা ফাতেমাকে গোপনে চলে যেতে বলেছেন। জানিয়েছেন নওশাদ শেখের ভাই বোন এবং তার ছেলেরা ফাতেমা বেগমের উপস্থিতিতে সন্তুষ্ট নয়। ফাতেমা এর কারণ জানতে চাইলে ফারজানা নীরবতা পালন করলেন। তেমন কোনো উত্তর দিলেন না। শেষে ফাতেমা বেগম পূর্ণতাকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিল। কারণ প্রিয়র আদেশ পৃথিবীকে একা ছাড়া যাবে না। তাই যাওয়ার আগে পৃথিবীকে বলে গেলেন, পৃথিমা, আমি আজ চলে যাচ্ছি। আবার এসে তোকে আমরা নিয়ে যাব। আপাকে দেখে রাখিস, নিজের যত্ন নিস। এখন তুই আমার আপার মেয়ে না, আমার ছেলের বউ, মাথায় রাখিস। খালামণিকে জড়িয়ে ধরে প্রচণ্ড কাঁদল পৃথিবী। ফাতেমা এবং আমার পূর্ণতা ওকে সামলালো। পূর্ণতাকে দায়িত্ব দিয়ে গেল পৃথিবীর আগে পিছে যাই ঘটুক সবটা যেন তার ভাইকে জানায়। 10 দিনের মাথায় সাইফুল্লাহ তাগাদায় শহরে ফিরতে হলো সবার। শহরে ফেরার পর পূর্ণতাকে বাড়ি চলে যেতে বলে পৃথিবী। পূর্ণতা খুব চালাক মেয়ে। সে জানে এর পিছনে মেজো ভাই রয়েছে। তাই বলল, এখন তুমি দাদা ভাইয়ের বউ হয়ে গেছে আপু, তোমাকে রেখে আমি একা যাব না। দরজার বাইরে থেকে সুহাদ বলল, এইটুকু মেয়ে, মাথায় তো দেখে ভাইয়ের মতোই পাস। চমকে উঠল পৃথিবী। সুহাদ রুমে এসে পূর্ণতার মাথায় মৃদু টোকা দিয়ে বলল, যোগ্য ভাইয়ের যোগ্য বোন একেবারে। পূর্ণতা ঠোঁট কাটা স্বভাবের মেয়ে। তাই এই সুহাতের সঙ্গে 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 উত্তর দিল, হ্যাঁ বোন তো আমি তোমারও যোগ্য খালাতো ভাইয়ের যোগ্য খালাতো বোন। সুহাদ মৃদু হাসলো। পূর্ণতা নিহাত বাচ্চা একটা মেয়ে, সবে ক্লাস 8-এ পড়েছে। ওর সঙ্গে তর্ক করে লাভ নেই। তাই পৃথিবীকে বলল, ভালো করে বুঝিয়ে পাঠিয়ে দে।
এও বোঝা দু পরিবারের সম্পর্ক এখন আর আগের মতো নেই। দু চোখ ভীষণ জ্বলছে পৃথিবীর। মানুষ যখন খুব বেশি অসহায় হয়ে পড়ে শেষ সম্বল হিসেবে চোখের পানিকে বেছে নেয়, কিন্তু পৃথিবীর সেই সম্বলটুকুও এই মুহূর্তে নেই। শুধু বুকের ভিতরে পুরো পৃথিবী সমান শূন্যতা আর শূন্যতা। বুক চিরে এক দীর্ঘশ্বাস ছেড়ে সুয়াদকে বলল, তুমি চিন্তা করো না মেজো ভাই, আমি আজকের মধ্যে ওকে পাঠিয়ে দিব। সুয়াদ আর সময় অপচয় করলো না, সাইফুল্লাহকে খুঁজতে লাগলো। যত দ্রুত সম্ভব ডিভোর্সের ব্যবস্থা করতে হবে। এখনই সুযোগ, দেরি করা যাবে না। এতে পৃথিবীর সিদ্ধান্ত আবার পরিবর্তন হয়ে যেতে পারে। পাক্কা 11 দিন পর নিজের থেকে প্রিয় কল করলো পৃথিবীকে। কয়েক সেকেন্ডের ব্যবধানে রিসিভ হলো। প্রিয় বলল, আলহামদুলিল্লাহ, অবশেষে মহারানীর দয়া হলো। তুমি আসতে পারবে? উদ্দীপ্ত স্বরে প্রিয় বলল। কি বলিস, কখন আসবো? বিকালের দিকে এসে পূর্ণকে নিয়ে যাও। প্রিয়র মেজাজ খারাপ করলো, দাঁতে দাঁত চেপে বলল, এত বেশি বুঝুস কেন? ও থাকাতে কি সমস্যা হচ্ছে? ওকে কেন তোর কাছে রাখতে বলছি বুঝতে পারিস না? প্লিজ ভাইয়া, আমার কথাটা শোনো। তুমি কি শুনবো? আমার বোন তোমার হাড়ির সব খাবার খেয়ে ফেলছে, তোদের খাবারে কম পড়েছে এটা বলবি? যদি এটা হয় ততদিন তুই থাকবি, ততদিন তোদের দুজনের পুরো খরচ খরচা পাঠিয়ে দিব বল। আমি তোমাদের সঙ্গে মজা করছি না। কিছুটা দৃঢ় কণ্ঠে বলল পৃথিবী। প্রিয় বলল, আমিও মজা করছি না, বড্ড প্যারায় রেখেছিস আমাকে। ফোন করিস না, ফোন দিলে ফোন ধরিস না। আমাকে তুই পেয়েছিস কি বল? তোমার কি মনে হয় আমি খুব সুখে আছি? দুঃখে পাশে থাকতে চাইছি, রাখতে অসুবিধা কি? বিয়ে করে এখন ঢং করছিস? বিয়ে? এই বিয়ের জন্য বাবাকে হারালাম। বিয়েটাই কি সব প্রিয় ভাই? জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আর তুই দোষ দিচ্ছিস বিয়ের? মাথায় কে ঢোকালো এসব? তোর কংসবাহীরা? এক কথায় দু কথায় দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হলো। যদিও পৃথিবী তেমন কিছুই বলতে পারলেন না, কারণ প্রিয় যখন বলবে তখন অন্য কাউকে বলার সুযোগ পাবে না। তার উপর পৃথিবীর স্বভাব কম কথা বলা। অল্প বাক্যে কথা শেষ করে দেয়। খুব বুঝিয়ে শুনিয়ে কিছু বলতে পারে না, চেষ্টাও করে না। পরের দিন বিকেলে প্রিয় এলো। বাসায় তখন ফারজানা বেগম, সইফুল্লাহ, সুয়াদ আর পৃথিবীর ছোট ভাই সাউদও ছিল। ড্রয়িং রুমে বসে সাউদ আর পূর্ণতার সঙ্গে কথা বলছিল প্রিয়। ফারজানা বেগম প্রিয়র জন্য হালকা নাস্তার ব্যবস্থা করছিলেন। এমন সময় সফিউল্লাহ বের হয়ে পৃথিবীর রুম থেকে বেরিয়ে প্রিয়কে বলল, যা, প্রীতির সঙ্গে দেখা করে আয়। সন্দেহ চোখে তাকালো প্রিয়। সাইফুলের পিছন পিছন সুয়াদও দুর্বৃত্ত ভঙ্গিতে হাসতে হাসতে বের হলো দেখে সন্দেহটা আরও গাঢ় হলো। সকলের থেকে চোখ ফিরিয়ে চাপা দীর্ঘশ্বাস ছেড়ে পৃথিবীর রুমে চলে গেল। পৃথিবী বিছানায় একপাশে গুটিসুটি হয়ে বসে আছে। প্রিয় রুমে ঢুকতে তড়িৎ গতিতে বিছানা থেকে নেমে আচমকা প্রিয়কে জড়িয়ে ধরল সে। দুচোখ বেয়ে নোনা জল পানি। প্রিয় তাকে সন্তর্পণে নিজের বাহু ধরে আবদ্ধ করে নিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। পৃথিবী চিৎকার করে বলতে লাগলো, কিচ্ছু ঠিক হবে না। কিন্তু পারল না সে। শুধু মন খুলে কাঁদল। এই কান্নাটুকুর জন্য এই বুকটার খুব প্রয়োজন ছিল। কান্না শেষে হঠাৎ করে সরে গেল সে। কিছুটা দূরত্ব বজায় রেখে মুখ ঘুরিয়ে বলল, পূর্ণকে নিয়ে যাও ভাইয়া, আমার এই অনুরোধটা রাখো। দুহাত পকেটে গুজিয়ে উদ্বিগ্ন ভঙ্গিতে রুম জুড়ে পায়চারি করল প্রিয়। তারপর তীক্ষ্ণ দৃষ্টিজোড়া এক সেকেন্ডের জন্য পৃথিবীর থেকে সরায়নি। একসময় হাঁটা পা থামিয়ে দিয়ে পৃথিবীর সামনে এসে দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে প্রশ্ন করলো, পূর্ণকে নিয়ে গেলাম, তোকে কবে নিতে আসবো? এই মুহূর্তে আম্মুকে একা রেখে যাওয়া সম্ভব না। একা কোথায়? ভাইয়ারা তো আছে, বড় ভাবি আছে, বাচ্চা আছে। নিজের মেয়ে থাকা আর এরা থাকা এক নয়। আম্মুর পাশে আমাকে প্রয়োজন। ওকে ফাইন, খালামণির অনুমতি নিয়ে তোকে নিয়ে যাবো। আর কটা দিন থাকতে দিলাম, খুশি? কান্না আটকে পৃথিবী মাথা নাড়ালো। প্রিয় পুনরায় ওকে জড়িয়ে ধরতে উদ্যত হলে সুয়াদ রুমে ঢুকে পড়ল। বলল, প্রিয় ভাই, খাইতে আসো। মেজাজ বিগড়ে গেল প্রিয়। দাঁতে দাঁত চিপে বলল, তোর বোন এখন বিবাহিত, বোন জামাই এসেছে, প্রাইভেট মুভমেন্ট বুঝিস না? সুয়াদ ভুরু কুচকে বলল, পৃথিবীর বড় ভাই আমি, আমার সঙ্গে রয়েস হয়ে কথা বলা উচিত, এটা তুমি বোঝো না? পৃথিবী বিরক্ত হয়ে বলল, তোমরা থামবে, ভালো লাগছে না আমার। প্রিয় পৃথিবীর দিকে আর চোখে তাকালো। তারপর সুয়াদকে বলল, ওর উপর বেশি চাপ দিস না সুয়াদ, ফলাফল খুব খারাপ হবে। আর অপেক্ষা করো না প্রিয়। ড্রয়িং রুমে গিয়ে ফাতিহাকে সময় দিল। ২ ঘন্টা পরে পূর্ণতাকে নিয়ে চলে গেল। প্রিয় চলে যাওয়ার পর সইফুল্লাহ পৃথিবীর ফোন নিয়ে নিল। ফারজানা প্রতিবাদ করতে গেলে কড়া গলায় বলল, তুমি কোনো কথা বলবে না, ওর জন্য আব্বুকে হারিয়েছি। ওর বাপ যদি আব্বুর কথা মেনে নিত তাহলে আজ আমরা পিতৃহারা হতাম না। ফারজানা বলল, তোরা যদি তোদের বাবাকে না উস্কাতে এসব হতোই না। যা কিছু ঘটছে এতে প্রিয় বা ওর পরিবারের কোনো দোষ নেই। তোমার কাছে তোমার বোন আর তার ছেলে আগে, নাকি আমরা 4 ভাই আগে? ফারজানা বেগম আঁচলে মুখ ঢেকে কাঁদতে শুরু করলেন। স্বামীকে হারিয়ে তিনি এবার ছেলেদের চক্ষুশূল হয়ে কোথায় যাবেন? আর কান্না সহ্য করতে না পারে পৃথিবী চিৎকার করে, তোমরা যা বলছো সব শুনছি, তবুও এই অশান্তি কেন করছো? দোহাই তোমাদের, আম্মুর সাথে এমন করো না। আমার শেষ কথা একটাই, তুই প্রিয়র সঙ্গে যোগাযোগ রাখতে পারবি না। যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দেবো তোর। আমার বন্ধু সামনের মাসে দেশে আসবে। প্রিয়র চেয়ে 1000 গুণ ভালো পাত্রের সঙ্গে বিয়ে দিব তোকে। সুয়াদ বলল, তার আগে প্রিয় ভাইয়ের সঙ্গে ডিভোর্স করাতে হবে, না হলে সমস্যা হবে। সব ব্যবস্থা হয়ে যাবে। বিয়ে
হতে না হতেই ডিভোর্স? পৃথিবী ভেবেছিল সময় বিবেচনা করে ভাইদেরকে বুঝিয়ে সবটা সামলে নিবে। সবটা সামলানোর পূর্বে ডিভোর্স? কোন দিকে সম্ভব না। সে প্রিয়কে ভালোবাসে, খুব ভালোবাসে। এত যুদ্ধ করে দুজনে এক হতে গিয়েও আলাদা হয়ে যাওয়া মেনে নিতে পারবে না সে। দিনরাত এক করে চিন্তা করলো পৃথিবী, কিন্তু কোনো সুরাহা পেল না। সাদমান বউ মিমকে নিয়েও সাদমানকে বোঝানো হলো, কিন্তু সে বুঝল না। এক কথায় দু কথায় ঝগড়া বেঁধে গেল। শেষ পর্যন্ত ৪ বছরের ছেলে লিমন, ৬ মাসের মেয়ে মিলিকে নিয়ে মিম চলে গেল বাপের বাড়ি। রোজ, রোজ এত অশান্তি, এত চিন্তার মাঝে ভাই-ভাবির সংসারে অশান্তি। সবকিছুর মূলে দায়ী করা হলো পৃথিবীকে। ফারজানা আর সহ্য করতে না পেরে পৃথিবীকে বলল, "হয় তুই প্রিয়র হাত ধরে এ বাড়ি ছেড়ে চিরদিনের মতো বেরিয়ে যা, নয়তো প্রিয়কে ডিভোর্স দে।" গভীর রজনীতে মেয়ের বিষণ্ণ বদনখানা দেখতে পেয়ে বুকটা হু, হু করে উঠল মেয়ের। সস্নে মেয়ের মাথায় মুখে হাত বোলাতে, বোলাতে বলল, "আমি জানি তুই ঘুমাসনি।" মায়ের কাছে ধরা খেয়েও একটুখানি লজ্জিত হলো না পৃথিবী। কেন হবে লজ্জিত? সে কি বাংলা সিনেমার হিরোইন নাকি? প্রিয় যতই তাকে নায়িকা বলে আখ্যা দিক না কেন, আসলেই তো সে নায়িকা নয়। নায়িকা না মানে সে অভিনয়ে পটু নয়, বরং খুবই অপটু। তার এই অপটুতা দেখেই তো প্রিয় তাকে ভালোবেসেছে। যে কোনো বিষয়ে বিয়ে করে তাকে হালাল করেছে তাদের সম্পর্কটাতে। সেই প্রিয়র পৃথিবী, সে অভিনয় পারে না। প্রিয়র পৃথিবী অভিনয়হীন নায়িকা। প্রিয়র পৃথিবী দ্বারা অভিনয় অসম্ভব না। বদ্ধ চোখে ফুঁপিয়ে উঠল পৃথিবী। ফারজানা বেগম মেয়েকে বুকে টেনে নিলেন। মাথায় হাত বুলিয়ে দিতে, দিতে বললেন, "তোকে এভাবে কষ্ট পেতে দেখতে, দেখতে আমি কবে জানি চলেই যাই তোর বাবার কাছে।" এরপর পৃথিবী শব্দ করে কেঁদে উঠল, বলল, "তুমি চলে যাও না আম্মু। আমি একেবারে ইতিম হয়ে করে দিও না।" ফারজানা বেগমের দুচোখ বেয়ে অশ্রুপাত ঘটল। বলল, "জেদ খুব খারাপ জিনিস পিথি। ওরা ভাবছে জেদ করে তোর ভালো করবে। কিন্তু ভালো করতে দিয়ে খারাপ হয়ে যাচ্ছে।" পৃথিবী কিছু বলল না। ভাইদের নিয়ে ভাবতে আর ভালো লাগছে না। তাদের কথা চিন্তা করতে একটু বেশি উঠছে। চিন্তা হচ্ছে শুধু প্রিয়কে নিয়ে। যোগাযোগবিহীন প্রিয়র স্থির থাকতে পারছে না, নাকি তারই মতো অস্থির হয়ে আছে। প্রিয় খুব রাগ, খুব জেদ। অথচ এ কদিন যোগাযোগ ছাড়া ঠিকই নিজের রাগ জেদ দমিয়ে রেখেছে। এর পিছনে অবশ্য কারণ রয়েছে। পৃথিবী জানে তার প্রিয় যতই রাগী হোক, জেদি হোক, কিন্তু বিবেকবোধ প্রবল। তাছাড়া ফারজানা বেগম সে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। পৃথিবী যেমন বাবা হারিয়েছে, তেমনি ফারজানা বেগম স্বামী হারিয়েছেন। এই করুণ সময়টা ফারজানা বেগমের কাছে পৃথিবী থাকা প্রয়োজন। এজন্য প্রিয় স্থির হয়ে রয়েছেন, শান্ত রয়েছেন, স্পষ্ট বুঝতে পারল পৃথিবী। মনের ভিতর প্রিয়কে নিয়ে হাজার জল্পনা কল্পনা চলতে থাকলো। একসময় সেই কল্পনা রাজ্যের সকল বিষণ্ণতার নিষ্পত্তি ঘটিয়ে উকি দিল দুজনার অনুভূতি রাজ্যের সূচনার দিনটি। সালটা ২০১৯। সামনে এসএসসি পরীক্ষা। পৃথিবীর স্কুল ছিল নানাবাড়ি কাছাকাছি। সেখান থেকে স্কুল জীবনের পড়াশোনায় ইতি টেনেছে তার একমাত্র খালামণি ফাতিহা। তার শ্বশুরবাড়িও নানাবাড়ির অতি নিকটে। ফাতিহার স্বামী ইশতিয়াক রহমান, অর্থাৎ তার চেয়ারম্যান খালুর সম্পর্কে তার চাচাতো মামা হয়। ফাতিহা আর ইশতিয়াকের লাভ ম্যারেজ। খালুমণির বাড়ি কাছাকাছি হওয়াতে বেশ আসা যাওয়া চলতো। প্রতিটি মানুষের জীবনে স্কুল জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। স্বাভাবিক নিয়মে পৃথিবীরও তাই ছিল। ফলস্বরূপ নিজের বাড়ির তুলনায় স্কুল জীবনটা ওখানেই কেটেছে বেশি। সেবার পৃথিবীর পড়ালেখা নিয়ে সবাই খুব সিরিয়াস হয়ে থাকে। সামনে পরীক্ষা, নানা বাড়ির ছোট ৩ টে মামাতো ভাই রয়েছে। এদের পাল্লায় পড়ে একেবারে পড়াশোনা হচ্ছিল না। তাই ফারজানা সিদ্ধান্ত নিল পরীক্ষার পূর্বে ২ মাস এবং পরীক্ষা চলাকালীন ১ মাস পৃথিবী ফাতিহার বাড়িতে থাকবে। এমন সিদ্ধান্ত হতে পৃথিবীর বাবা এসে পৃথিবীকে নিজের বাড়িতে নিয়ে যায়। ৩ মাস মেয়ে অন্যের বাড়িতে থাকবে, তাই তার আগে একবার মেয়েকে নিজের কাছে নিয়ে গেলেন। নভেম্বর মাস থাকায় যখন আবার পৃথিবী ছোট্ট ভাই সাউদের জেএসসি পরীক্ষা শুরু হয়, ফারজানা বেগম ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন। ছেলেগুলোকে একেক কাজে মহাব্যস্ত। নওশাদ শেখ প্রাইমারি স্কুলের হেডমাস্টার। বিধায় তার স্কুলের কিছু জরুরি কাজ পড়ে যায়। পৃথিবী খালামণির বাসায় দিয়ে আসায় মানুষের সংকটে পড়ে যায়। এই খবর ফাতিহা যেদিন শুনে সেদিন বিকেলে প্রিয়কে পাঠিয়ে দেয়। একজন হেডমাস্টারের মেয়ে হিসেবে পৃথিবী খুবই পাংচুয়াল, যা চেয়ারম্যানের ছেলে হওয়ার সুবাদে প্রিয় একদমই না। পৃথিবী খুব শান্ত স্বভাবের। ৫ জন মেয়ের আড্ডা মহলে থাকলে প্রয়োজনের বাইরে একটা দুটোর বেশি কথা বলবেই না। বললে সেসব কথা খুব মেপে, মেপে বলবে। তার সবচেয়ে অপছন্দের কাজ হলো ঘুমানো, চুপচাপ বসে থাকা, চারপাশে প্রকৃতি, মানুষ সমস্ত মুগ্ধ চোখে দেখা আর বই পড়া। প্রিয় ঠিক তার বিপরীত। প্রচণ্ড দুষ্টু প্রকৃতির ছেলে। যদিও বাহ্যিকভাবে দেখে তা বুঝায়নি। প্রথম দেখায় যে কেউ বলতে বাধ্য এমন ছেলে লাখে একটা পাওয়া যায়। দেখতে সুন্দর, অতিরিক্ত স্মার্টের পাশাপাশি চেয়ারম্যানের একমাত্র ছেলে। মাঝে সাঝে প্রয়োজনের তাগিদে মারপিটও করতে দেখা যায়। এলাকার ছেলেরা প্রিয় ভাই বলতে অজ্ঞান। সব মিলিয়ে যেন সোয়াই সোহাগা। এর জন্য অবশ্য তার দাম্ভিকতা শেষ নেই। সে যখন হাসবে সবাইকে হাসিয়ে ছাড়বে। সে যখন রাগবে সবাইকে কাঁদিয়ে ছাড়বে। রেগে গেলে অতি প্রিয় জিনিসকে তুচ্ছ করতে বিন্দু দ্বিধাবোধ তার মধ্যে থাকে না। প্রিয়কে নিয়ে পৃথিবীর ভাইদের সমস্যা থাকার এটাই একটা কারণ। যাই হোক, সেদিন প্রিয় পৃথিবীকে নিয়ে আসে ফারজানা থেকে ড্রয়িং রুমে বসতে দিয়ে বলে, "পৃথিবী রেডি হচ্ছে।" প্রিয় ভাবলো মেয়ে মানুষ রেডি হতে ব্যাপক টাইম নেবে, তাই ফোনে কথা বলার জন্য
বাসার সামনে গিয়ে দাঁড়ালো। গার্লফ্রেন্ডের সম্পর্কে ভালো যাচ্ছে না। ইদানিং খুব টের পেয়েছে সে একটা জঘন্য শ্রেণীর মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে আসতে হবে। তাই গার্লফ্রেন্ড অর্থাৎ উষাকে কল দিয়ে বিশ্রী ভাষায় কিছু গালি বের করবে ভাব। এমন সময় পৃথিবী এসে বলল, ভাইয়া আমি রেডি। পিছন থেকে ফারজানা বেগম বলল, প্রিয় আস্তে বাইক চালাবি, দেখিস পৃথিবীর যেন ঠান্ডা না লাগে, সব দিক থেকে খেয়াল রেখে যাবি, পৌঁছে আমাকে ফোন দিবি। মাথার মধ্যে ভনভন করতে থাকা অশ্রব্য গালিগুলি বহু কষ্টে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে ফোনটা দ্রুত পকেটে দিল। তারপর খালামণিকে ভরসা দিয়ে পৃথিবীকে বাইকে উঠতে বসতে বলল। পৃথিবী চুপচাপ তার পেছনে উঠে বসলো। তারপর বিদায় নিয়ে দ্রুত বাইক স্টার্ট দিল প্রিয়। পেছন থেকে ফারজানা বেগম পুনরায় বলল, প্রিয়া আস্তে চালাস, একদম তাড়াহুড়ো করবি না, আমি কিন্তু পৃথিবীর কাছে পরে শুনবো। শুরুতে প্রিয়া আস্তে বাইক চালাচ্ছিল, কিন্তু হঠাৎ স্পিড বাড়িয়ে দেয়। মায়ের কথা অবাধ্য হতে পৃথিবী কপাল কুঁচকে প্রশ্ন করে, আম্মুর কথা অবাধ্য হচ্ছে কেন? প্রিয় সহসা বাইক স্পিড কমিয়ে নিয়ে দুষ্টু ছেলে বলল, চেক করে দেখলাম তুই ইহজগতে আছিস নাকি পরজগতে চলে গেছিস। কথাটার মানে পৃথিবী বুঝতে পারলো না, তাই অনেস্টলি জিজ্ঞাসা করলো, মানে? মানে হচ্ছে আমার খুব সন্দেহ হয় তোর দেহে প্রাণ আছে কিনা। এবার পৃথিবী কিছু বুঝতে পারলো না, তবুও পুনরায় প্রশ্ন করলো, আপন মনে মানে বোঝার চেষ্টা করলো। এদিকে বারবার প্রিয়র ফোনে কল আসতে থাকায় হঠাৎ বাইক থামে প্রিয় বলল, পিথি দোকান চেপে ধর। পৃথিবী স্থলবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। প্রিয়া আবারও বলল, কান চেপে ধরে, যাতে আমার কথা শুনতে না পাস। পৃথিবী একইভাবে বসে রইল। প্রিয় অধৈর্য হয়ে বলল, আরে গাদি, দোকানে হাত দিয়ে চেপে ধর, যাতে আমার কথাগুলো তোর কানে অবধি না পৌঁছে। যদি কথাগুলোর মানে তুই বুঝবি না বা এনি চান্স একটা দুটো বুঝে ফেললে সর্বনাশ ঘটে যাবে। কল রিসিভ করার পূর্বে প্রিয় নিজেই পৃথিবীর এক হাত তুলে কানে চেপে ধরল। সঙ্গে সঙ্গে পৃথিবী নিজের দোকান নিজের চেপে ধরল। প্রিয় নিশ্চিন্তে সামনে ঘুরে ফোন রিসিভ করলো। আর তার এক হাত দ্বারা বাইকের হাতলটি শক্ত করে চেপে ধরা, আর হাতের দিয়ে ফোন চেপে ধরা অবস্থায় আছে। পৃথিবীর দৃষ্টি হাতলে থাকা সে হাতটির দিকে স্থির। সে গুনতে ব্যস্ত প্রিয়র হাতের কবজি পরা রাবার এবং সুতোর ব্রেসলেটগুলোকে। গুনে বুঝলো সেখানে ১ ডজন অর্থাৎ ১২টা চিকন ব্রেসলেট রয়েছে। ধবধবে সাদা ত্বকের কালো লোমযুক্ত কবজিতে ব্রেসলেটটা বড্ড বেশি মানানসই লাগছে। যদিও তার বাবার ভাষায় এসব কোনো ভদ্র সভ্য ছেলেরা পড়ে না, তবুও প্রিয়র হাতটা ভীষণ ভালো লাগলো তার। এই মুহূর্তে বাবা সামনে থাকলে সে ঠিক বলতো, আব্বু এটা কি অসভ্য না ধরে ফ্যাশন ধরলে ক্ষতি কি? ব্রেসলেট, প্রিয়র হাতে মাধুর্য, বাবার করা মন্তব্য সব মিলিয়ে তখন ভাবনার অতল গভীরে পৃথিবীর মন হারিয়ে যাচ্ছিল। ঠিক সক্ষণে মাথা ঘুরিয়ে দেওয়া, লজ্জায় লাল হয়ে যাওয়া, শরীরে ঘাম ছেড়ে দেওয়া, প্রিয়র উচ্চারিত বাক্যগুলি কানে বাড়ি খাচ্ছিল। তুই কি ভেবেছিলি চেয়ারম্যানের ছেলে বলে বাকিদের মতো তোকে খেয়ে দিয়ে হাত মুখ পরিষ্কার করে বসে থাকবে? রাজনীতিকের বলে সবার মতো নষ্ট মাইন্ডের আমরা? যদি ভেবে থাকিস ভুল ভাবছিস। পচা নর্দমায় আমার থুতু ছাড়া আর কিছুই পড়বে না। রাহাতের সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও করে শখ মেটে নেই, এমন আরও ভিডিও করার ইচ্ছে আছে নাকি? যদি থাকে, আমার পোলাপানের অভাব নেই। আচমকা তো বাইক থেকে নেমে পড়ল পৃথিবী। প্রিয় হকচকিয়ে গেল। ফোনের ওপাশে উষার কান্নামাখা শব্দ শুনে প্রচণ্ড মাথা গরম হয়ে গেল। চিৎকার করে বলল, এরপর আমাকে ফোন দিয়ে দেখিস, একদম বাড়ি থেকে তুলে এনে আর হাত পাটির কাছে ছেড়ে দিব। উষাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চট করে ফোন কেটে দিয়ে উষার প্রতিটা নাম্বার ব্লক লিস্টে করে দিল। স্বস্তি সহকারে লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে ফোন পকেটে ঢুকিয়ে পৃথিবীর দিকে তাকাতে থাকলো। থরথর করে কাঁপছে মেয়েটা। চোখ মুখ লালচে বর্ণ ধারণ করেছে। কপাল বেয়ে ঘাম ঝরছে। মুহূর্তে খেয়াল হলো সেই কি বলেছে? আফসোসের সহিত ছোট্ট করে বলল, শিট, সব বুঝে ফেলছি। ক্রমে আমতা আমতা করে পৃথিবীকে বুঝিয়ে বাইকে উঠালো। বেশ ধীরে সুস্থে বাইক স্টার্ট দিয়ে বাড়ি পৌঁছানোর আগ পর্যন্ত ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বোঝালো। যার শুরুটা ছিল এরকম, শোন পৃথিবী, আমি মোটেও খারাপ ছেলে না, যথেষ্ট ভালো ছেলে আমি। আরে আমি তোর খালাতো ভাই, মানে তোর যে মা, তার বোনের ছেলে আমি। আমি খারাপ হতে পারি বল? পৃথিবীর চোখ মুখ লাল করে মাথা নিচু করে বসেছিল। প্রিয়া আবারও বলল, আমি ভেবেছিলাম তুই খুব ছোট, এগুলো বুঝবি না। পৃথিবী ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। প্রিয় ওর থেকে কোনো উত্তর পাওয়ার অপেক্ষা না করে বলল, অযথা আমাকে বাজে ভাববি তো, কানের নিচে একটা দেবো ফাজিল মেয়ে। এ পর্যায়ে পৃথিবীর চোখ বেয়ে পানি পড়ল। নাক টানা শব্দ শুনে প্রিয় টের পেল সে কাঁদছে। বুকের ভিতরটা চমকে উঠল তার। অদ্ভুত এক অনুভূতি হলো। কেন জানি সমস্তটা খুলে বলতে ইচ্ছে করলো পৃথিবীতে। তবুও সবটা বলার পূর্বে বলল, ১০০ বার করে বললাম কান ধরে রাখতে, শয়তান মেয়ে। চুরি করে আমার অশ্লীল কথা শুনে এখন ফ্যাস ফ্যাস করে কাঁদছিস। পৃথিবী এক হাতে চোখের পানি মুছে প্রিয় বলল, মেয়েটা আমার গার্লফ্রেন্ড ছিল, সুয়াদের বান্ধবী। ভেবেছিলাম ভালো মেয়ে, ভদ্র সভ্য। রিলেশন করার পর দেখি বুঝলাম হাড়ে হাড়ে বজ্জাত। দেখাই করলে চিপাই চুপাই টানাটানি করতো, সুযোগ পেলে গলায় ঝুলে পড়তো। অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারতাম এই মেয়ে সুবিধার না। পরে খোঁজখবর নিয়ে বুঝলাম সত্যি ভয়ানক প্রাণী। আমি ভদ্র ঘরের ছেলে, এই মেয়ের সাথে আমার যায় না। তাই ছাড়বার চেষ্টা করছিলাম, কিছুতেই পারলাম না। শেষে ছাড়ার কারণগুলো উল্লেখ না করলে পারলাম না। ২ মাসের গার্লফ্রেন্ড, ভালোবাসাটা জন্মায়নি হয়তো এত ভালো কথায়। ছাড়ার পাত্রী আমি না।
যদি একটু ভালোবাসা হতো তাহলে ওরে বুঝাই দিতাম আমি কি জিনিস। প্রিয়র কথাগুলি শেষ করার ২ মিনিট পর পৃথিবী বলল, "প্রিয় ভাইয়া?" প্রিয় কিছুটা চমকে উঠল, বলল, "হ্যাঁ বল। ভালো না বাসলে রিলেশন করেছিলে কেন? ভালোবাসার জন্য? তাহলে ভালোবাসলি না কেন? তোর মাথায় দেখি গোবর ছাড়া কিছু নেই। আমি ভদ্র ঘরের ছেলে অমন চরিত্রহীন মেয়েকে ভালোবাসবে নাকি? ছেলেরা অমন মেয়েকে ভালোবাসে না। অমন মেয়েকে ছেলেরা জাস্ট ইউজ করে। কিন্তু আমার সেসবে আসক্তি নেই। কেমন মেয়েকে ভালোবাসে ছেলেরা? শান্তশিষ্ট ভদ্রসভ্য চরিত্রবান মেয়েদের। বুঝলি, যুগটা খুব খারাপ হলে বিয়ে-শাদী করতে গেলে ঘোর বিপদে পড়তে হবে। কেমন মেয়ে বিয়ে করবে তুমি? পৃথিবীর এমন প্রশ্ন হকচকিয়ে গেল প্রিয়। এই প্রশ্নের উত্তর সে নিজেও সেভাবে ভেবে দেখেনি। কিন্তু পৃথিবীর মুড ঠিক করার জন্য কথা চালিয়ে যেতে হবে। তাই ঝোঁকের মাথায় বলে ফেলল, এমন মেয়ে বিয়ে করব যে ফেসবুক চালানো তো দূরের কথা, ফোন ইউজ করে না। এই মেয়েগুলি নিঃসন্দেহে ভালো। আমি শিওর দিয়ে বলতে পারি, এমন মেয়ে পেলে প্রতিটি ছেলেকে নিজেকে ভাগ্যবান মনে বলে। সহসা ঠোঁটে হাসি ফুটল পৃথিবীর। বাড়ির সামনে এসে বাইক থামিয়ে প্রিয় বলল, "আস্তে নাম। আম্মুকে বলবি আমি ৮ ঘন্টা পর বাড়ি আসবো। একটু কাজ আছে এখন। আর শোন, যা সব শুনেছিস ভুলে যাবি। একদম মাথায় রাখবি না। মাথায় রাখিস আমি ভদ্র ঘরের ছেলে।" কথাগুলো শুনতে নেমে পড়ল পৃথিবী। কাঁধের ব্যাগটা ভালোভাবে কাঁধে চেপে নিল। প্রিয়া আবারও বাইক স্টার্ট দিল। হঠাৎ পৃথিবী ডাকল, "প্রিয় ভাইয়া?" ঘাড় বাঁকিয়ে তাকালো প্রিয়। আলতো হেসে ভুরু উঁচিয়ে ইশারায় করল, "কি?" কিছুটা লজ্জা পেয়ে নরম কণ্ঠে পৃথিবী বলল, "আমার বর খুব ভাগ্যবান হবে, দেখে নিও।" কথাটা বলে আর অপেক্ষা করল না পৃথিবী। গেট পেরিয়ে ভেতরে চলে গেল। কিন্তু প্রিয় স্টার্ট দেওয়া বাইক সহসা থামিয়ে দিয়েছে সে। অদ্ভুত ভঙ্গিতে তাকিয়েছে সে পথে পানে। সে পৃথিবীর সেকেন্ডে কয়েক আগে চলে গেছে। পৃথিবীর ক্রন্দনরত মুখশ্রী সে দৃশ্য লজ্জা পেয়ে গাল দুটো লাল হয়ে যাওয়া দৃশ্য চোখগুলো গুলিবর্ষণের মতো করে আঘাত করলো তার। অনুভব করলো শরীরটা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। সহসা অনুভব করলো তার শরীরে নীলবর্ণ ধারণ করছে। পৃথিবীর ওই লালবর্ণীয় মুখশ্রী ধাক্কা খেয়ে নীলবর্ণ হয়ে গেছে। এজন্য লাল পরশে নীলের ফুঁসে ওঠা। অস্থির চিত্তে পুনরায় বাইক স্টার্ট দিল। মেজাজ কেমন খিচে উঠল। স্মরণ করল লজ্জা মিশ্রিত মুখে পৃথিবীর বলা শেষ বাক্যটি, "আমার বর খুব ভাগ্যবান হবে, দেখে নিও।" প্রথম প্রেমের অনুভূতি একের ভঙ্গিতে সঞ্চারিত হয়। প্রিয় হৃদয়ে ভিন্ন এক ভঙ্গিতে প্রথম প্রেমের সঞ্চার হয়েছিল। প্রথমবারের মতো সে অনুভব করেছিল তার বুকের মধ্যস্থলে কিছু একটা দ্রুততার সঙ্গে চলছে। নিঃশ্বাস-প্রশ্বাস তো আগেও চলছে, কিন্তু আকস্মিকভাবে তার বেড়ে যাওয়াটা কারণটা উপলব্ধি করতে পারেনি। গুটি কয়েকদিন বন্ধু মহলে প্রচণ্ড অস্থিরতার সঙ্গে সময় কাটল তার। খাওয়া-দাওয়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম। বন্ধুদের তার সমস্যাটির কথা বলতে তারা বলল, "উষাকে তুই সত্যি ভালোবেসে ফেলিসনি তো? ব্রেকআপ হওয়ার পর এমন অস্থিরতা তো ভালো কথা নয়।" বন্ধুদের এমন কথা শুনে ক্রমশ মেজাজ বিগড়ে গেল। ভালো-টালো সে কাউকে বাসে না। প্রেম-টেম সেভাবে হয় না। নিজেই সে খুব ভালোমতো চেনে। তাই বিরক্তি নিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কমিয়ে দিয়ে ঘরকোনা হয়ে বসে রইল কয়েকদিন। ফাতেমা বেগম ছেলের মাঝে বিশেষ পরিবর্তন দেখে চিন্তিত হয়ে পড়লেন। প্রিয় তার স্বভাবের বাইরে গিয়ে ঘরবন্দি সময় কাটাতে লাগলো। ১১ দিনের মাথায় হঠাৎ ভোরে সকালে একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। সেই স্বপ্ন দেখে ঘটে গেল অঘটনটি। তড়িঘড়ি করে নিজের রুম থেকে ছুটে গেল পূর্ণতার রুমে। দরজা খোলার ভিতরে সহজেই রুমে ঢুকে পড়ল। ড্রিম লাইটের মৃদু আলোয় কম্বল গায়ে দিয়ে গুটি হয়ে পূর্ণতা আর পৃথিবী ঘুমাচ্ছিল। পৃথিবীর ঘুমন্ত মুখশ্রীটা দেখতে পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। অনুভব করল তার উত্তপ্ত বুকটায় কেউ যেন প্রশান্তির বাতাস ছেড়ে দিল। লণ্ডভণ্ড হয়ে যাওয়া মস্তিষ্কটা যেন নিমেষেই তার নিজের সত্তায় ফিরে এলো। দুহাত কোমরে রেখে বুকে টেনে লম্বা করে নিঃশ্বাস ছাড়ল প্রিয়। প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে তাকিয়ে রইল পৃথিবীর দিকে। ঠোঁট কামড়ে ভাবতে লাগলো হচ্ছেটা কি? তারপর আকস্মাৎ মনে পড়ে গেল পৃথিবীর বলা সেই কথাটা। হৃদস্পন্দন সহসা ছটপট অনুভূতিটুকু তীক্ষ্ণ বিবেকে টের পেল ঠিক তখনই। কেমন যেন অধৈর্য হয়ে অশান্ত রূপে হাঁটু গেড়ে বিছানার পাশে বসল। দুহাত বাড়িয়ে পৃথিবীর কোমল গালে প্রথমবারের মতো স্পর্শ করল। উত্তপ্ত ভারী নিঃশ্বাস ফেলতে ডাকতে শুরু করল, "এই মেয়ে, এই ওঠ, ওঠ, ওঠ বলছি।" ঘুমের ঘোরে এমন ভয়ানক ডাক শুনে ভয়ে তটস্থ হয়ে শোয়া থেকে উঠে বসল পৃথিবী। মাথা থেকে পা পর্যন্ত কাঁপতে শুরু করলো তার। ঘুম কাতুরে দৃষ্টি জোড়ায় নিমেষে ভয় কাতুরে ভাব এলো। ভয় দৃষ্টিতে প্রিয়র দিকে তাকিয়ে শুকনো ঢোক গেলে কাঁপা কণ্ঠে প্রশ্ন করলো, "কি হয়েছে?" প্রিয়া এক নজর পৃথিবীকে দেখে দৃষ্টি সংযত করে নিল। আশেপাশে বিক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করল সে। কয়েক পল সময় অতিবাহিত হয়ে পৃথিবী শক্তি ফিরে পেয়ে প্রচণ্ড লজ্জিত হয়ে ওড়না খুঁজতে শুরু করলো। কিন্তু হায় রে, লজ্জারা যেন আজ আর পিছু ছাড়বে না। কোথাও পেল না তার লজ্জা সংবরণ করা ওড়নাটি। শেষে কম্বল টেনে নিজেকে ঢেকে নিল। প্রিয় চোয়াল শক্ত করে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, "তাকাচ্ছি না, রিল্যাক্স।" পৃথিবী কাচুমাচু হয়ে রইল। প্রিয় মেঝেতে দৃষ্টি স্থির রেখে এক হাত বিছানায় রাখলো, অন্য হাত তার এলোমেলো
চুলগুলো ঠিক করে কপালে বিন্দু বিন্দু ঘাম মুছল। এই শীতে যে কেন ঘামছিল সেদিন পৃথিবী বুঝতে পারেনি। প্রিয় তার নাজেহাল অবস্থা ঠিক করতে করতে বলল, দুঃস্বপ্ন দেখেছি তুই এক হাদার টাইপের ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছিস। কি সাংঘাতিক স্বপ্ন ভাব। এমন স্বপ্ন দেখতে পারি বল? তোর বাপ ভাই আস্ত রাখবে আমায়? পৃথিবী ভুরু জোড়া কুঁচকে গেল। বোকা মনে শুধু প্রিয়র পানে তাকিয়ে রইল। প্রিয় পুনরায় নিজের চুলগুলো আঙুলের ফাঁকে নিয়ে আঁচড়াতে আঁচড়াতে বলল, দেখতে এসেছিলাম এটা স্বপ্ন নাকি সত্যি। চাপা নিঃশ্বাস ত্যাগ করলো পৃথিবী। প্রিয় বোধহয় শুনতে পেল সেই নিঃশ্বাসের শব্দ, তাই সহসা তার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করলো। সে দৃষ্টির গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো প্রিয় কিন্তু বোঝাতে চেয়েছিল। তাই তো বলেছিল, তোর বর যদি ভাগ্যবান হতে পারে আমি কেন পারবো না? পৃথিবী হকচকিয়ে গেল। অবাক প্রশ্ন করলো, প্রিয় ভাইয়া কি বলছো এসব? প্রিয় বুঝলো এই মেয়ে তো এত সহজে বোঝার নেই। তাই কোনো ভনিতা ছাড়া সে বলল, তোর লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা যতবার মনে পড়ছে ততবার অস্থিরতা আমার দেহ নীল হয়ে যাচ্ছে। তাই এই লালকে নীলকে কেন ফুঁসে উঠতে বলতে পারিস? তুই কি নেশা টেশা করছো ভাইয়া? আশ্চর্য হয়ে পৃথিবীর দিকে তাকালো প্রিয়। রাগে গটগট করতে করতে বলল, চুপ। আমাকে তোর নেশাখোর মনে হলো? তাই যদি মনে হয় তাহলে নেশাটা হলি তুই। মেইন কালপ্রিট তুই। কে বলেছে অমন লজ্জায় লাল টুকটুকে হওয়া বরের ভাগ্যবান হওয়া খবরটি আমাকে জানাতে? ধমক খেয়ে হতভম্ব হয়ে পৃথিবীর চোখ দুটো টলমল হয়ে গেল। প্রিয়া একই মেজাজে বলতে লাগলো, তোর এই একটা ভুলের জন্য আজ আমি দিশেহারা। শেষ পর্যন্ত খালাতো বোনের প্রেমে পড়েছি। ভাবতেই পারছিস তোর লজ্জার জন্য আমার মতো ভদ্রঘরের ছেলেটার কি দশা হলো? অতীতের স্মৃতিগুলো সমাপ্তি নিয়ে আনমনে হেসে উঠল পৃথিবী। ইস! কি ছিল সেই দিনগুলো! ভদ্রঘরের ছেলে তার প্রেমে পড়ে গেল, ভালোই বেশে ফেলল। মাঝরাতে বাড়ি ফেরা ছেলেটা হঠাৎ রাত ৮টা বড়জোর ১০টার পরে বাইরে থাকার কথা ভুলে গেল। তার ভালো-মন্দ দেখার দায়িত্ব নিল অতি সন্তর্পণে। সে কি খেতে ভালোবাসে, কি তার পছন্দ অপছন্দ, তার প্রিয় রং, প্রিয় মানুষ সবটা আগের থেকে জেনে নিল। বুকে নিল আনগোড়া পুরো পৃথিবীটাকে। কঠিন ভালোবাসার বেড়াজালে বন্দি করে নিল খুব কৌশলে। ধীরে ধীরে ভালোবাসায় গভীর হয়ে সে ভালোবাসায় যোগ হলো আদর, যত্ন, হারানো ভয়। প্রেমে যখন আদর যত্নে ভরপুর থাকে কি একটা মিষ্টি অনুভূতি সৃষ্টি হয়। তেমনি মিষ্টি প্রেমে আবদ্ধ হলে ওরা দুজন। প্রেমের অবস্থান মিষ্টত্ব ভরপুর হলে প্রণয়ের অনিবার্য অবস্থান অনিবার্য। আকাশ বাতাসকে সাক্ষী রেখে যে প্রেম গাথা হয়েছিল সে প্রেমের পরিণয়ে সাক্ষী হতে মাটির তৈরি মানব যে বড্ড নারাজ হইল। অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে গেল। কখন যে চোখ দুটো লেগে গেল টেরেই পেল না পৃথিবী। কিন্তু যখন ঘুম ভাঙল তখনকার সময়টা রাতের শেষ ভাগ। ঘুম ভাঙতে অনুভব করলো তার নিঃশ্বাস আটকে যাচ্ছে। বুকের ভেতরটা যেন চৈত্রের খাখা রোদে পুড়তে পুড়তে মরুভূমির রূপ ধারণ করছে। কি যে শূন্যতা, কি যে ব্যাকুলতা বোঝা সম্ভব না। আকস্মিক এই বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে না পারে ব্যাগপত্র গুছিয়ে পরিবারের সঙ্গে চিরবিচ্ছেদ ঘটিয়ে চলে যেতে উদ্যত হলো পৃথিবী। কিন্তু ভাগ্য তার সহায় হলো না। ধরা পড়ে গেল মেজ ভাই সইফুল্লার কাছে। ভাইদের মধ্যে সবচেয়ে রাগী জেদি সইফুল্লাহ। পরিবারের সকলে জমের মতো ভয় পায় তাকে। পৃথিবী ভীষণ ভয় পায়, প্রচণ্ড ভালোও বাসে। সেই ভয় ও ভালোবাসার প্যাচে পড়ে প্রিয়র সঙ্গে ভয়াবহ বিচ্ছেদ ঘটে তার। একমাত্র বোনের জন্য সইফুল্লাহ বহু পূর্বে ঠিক করে রেখেছিল তার বন্ধু জাইনকে। জাইন এবছরে লেকচারার হিসেবে শহরে একটা সুনামধন্য কলেজে যুক্ত হয়েছেন। শৈফুলার কাছে পৃথিবীর জন্য এর চেয়ে বেটার অপশন প্রিয় হতে পারে না। তাই আদরের বোনটির ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য যত কঠিন হওয়া যায় সে হলো। বন্ধুকে দেওয়া কথাটি রক্ষা করার জন্য জঘন্যতম কাজটি করল। কাগজে কলমে বিচ্ছেদ দেওয়ার পূর্বে হঠাৎই ফারজিনা বেগম, সুয়াদ, সাউদ এবং পৃথিবী ৪ প্রাণী নিরুদ্দেশ হয়ে গেল। সাদমান তাদের ৫ তলার পুরো অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়ে অন্যত্র চলে গেল। পরদিন থেকে পুরো পরিবার আর খুঁজে পাওয়া গেল না। একমাত্র সাদমান ব্যতীত তার অফিসে গিয়ে প্রিয় যখন হানা দিল, সাদমান তাকে সমস্ত সত্যি ঘটনা খুলে বলল। কিন্তু লাভ হলো না। কারণ এটাই যে সাইফুল্লাহ ইচ্ছাকৃতভাবে সাদমানকে তাদের ঠিকানা দেয়নি। নির্দিষ্ট একটা সময়ের জন্য শুধু প্রিয়র ধরাছোঁয়ার বাইরে চলে গেছে তারা। সাইফুল্লাহর করা এই ষড়যন্ত্রে প্রিয়র শরীরের রন্ধ্রে রন্ধ্রে এমন এক জেদ সৃষ্টি করল, সে নাওয়া খাওয়া বাদ দিয়ে ৩ মাস বদ্ধ উন্মাদের মতো খুঁজল পৃথিবীকে। সে এতটাই উগ্র এবং হিংস্র হয়ে উঠল যে নিজের মাকে পর্যন্ত গ্রাহ্য করা বন্ধ করে দিল। তবে তার বাবা ইশতিয়াক রহমান সবসময় তার পাশে রইলেন। শেষ পর্যন্ত পুত্রবধূকে খুঁজে সিআইডি এর সহায়তা নিলেন তিনি। যেহেতু বিয়েটা আত্মীয়দের মাঝে, তাই তেমন কোনো ঝামেলা সে করবেন না। শুধু গোপনে পৃথিবীর স্থানটা নিশ্চিত করল এবং ছেলের বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে লাগলো। ৩ মাস ১৯ দিনের মাথায় পৃথিবীর নাগাল পেল প্রিয়, কিন্তু বুঝতে দিল না কাউকে। যে বুকে শুধু পৃথিবীর জন্য
ভালোবাসা লালন করত, সে বুকে এখন জেদ আর হিংস্রতা ছাড়া কিছুই অবশিষ্ট নেই। সেই হিংস্রতা দিয়েও নিজের জিনিসটা নিজের কাছে নিয়ে আসার জন্য উদ্যত হয়েছিল তে। কিন্তু যতবার আড়াল থেকে পৃথিবীর হাস্যোজ্জ্বল মুখশ্রী দর্শন পেয়েছে, ততবার দমে গেছে। মায়াযুক্ত ভালোবাসাগুলো ভয়ানক, বড় ভয়ানক। সে ভয়ানক অনুভূতি থমকে গিয়েছিল। এদিকে ইশতিয়াক রহমান একদিকে ছেলেকে বললেন, "এবার তোমার নিজের পায়ে দাঁড়ানো উচিত। তারপর আমি সইফুল্লাহর মুখোমুখি হতে চাই।" বাবাকে সমর্থন জানিয়ে সেই চেষ্টা করতে লাগলো প্রিয়। দিন-রাত পেরিয়ে আসে, রাত পেরিয়ে দিন আসে। সূর্যকে বিদায় জানিয়ে পৃথিবীতে নেমে আসে কালো ছায়া। আকাশের দীপ্ত ছড়ায় নক্ষত্ররা। সূর্যের আগমন চন্দ্র লুকায়, চন্দ্রের আগমনে সূর্য। পৃথিবীর এই গোলকধাঁধায় নিজের জীবনটা ধাঁধাময় লাগতে লাগলো প্রিয়র। তবে মাথায় রাখে আঁধারে শেষে আলো। আর এই বিশ্বাসকে ভুল প্রমাণিত করে বিয়ের বয়স ১ বছরের ১ দিনের মাথায় বাড়িতে ডিভোর্স পেপার আসে। সেখানে স্পষ্ট সাইন করা রয়েছে। পৃথিবীর করা সাইন রয়েছে। চেয়ারম্যান বাড়িতে শোকের ছায়া নেমে এলেও প্রিয় সেদিন ডিভোর্স পেপারটি হাতে নিয়ে প্রাণ খুলে হাসল। তার সাদাটে দৃষ্টিজোড়া বিভৎস রংটি কিন্তু ঠিক দেখতে পেল ইশতিয়াক রহমান। তাই ছেলের পাশে বসে সান্ত্বনা দিতে উদ্যত হলে প্রিয় তর্জনী উঁচিয়ে নিজের ঠোঁট যুগল চেপে ধরল। বলল, "চুপ, একদম চুপ।" ইশতিয়াক রহমান দম বন্ধ করে রইল। সূক্ষ্ম নজরে ডিভোর্স পেপারে চোখ বোলালো প্রিয়। সাইনটা আবেগে হয়ে হাত বোলানো। অনুভব করার চেষ্টা করলো কতখানি ব্যথা লুকিয়েছে তাতে। তারপর আনমনে হেসে উঠল। কলম হাতে নিয়ে সাইনের উপর দাগ টানল। যেমনটা আমরা পরীক্ষার খাতায় ভুল বানান লিখলে দাগ টেনে দিই, ঠিক তেমনটা। ইশতিয়াক রহমান স্তব্ধ হয়ে গেল। ফাতিহা আর পূর্ণতা আড়ালে দাঁড়িয়ে কাঁদছে। কিন্তু প্রিয় হাসতে হাসতে সাইনের নিচে গোটা গোটা অক্ষরে লিখে দিল, "পাক্কা শেয়ানা মেয়ে তুই। বিয়ের সময় কবুল বলতে গিয়েও তো ভুল করিসনি। এক ঢোক গিলেও সময় নিসনি, অথচ ভাইদের প্ররোচনায় ডিভোর্স পেপারে সাইন করে পাঠালি। তবু ভুল সাইন। যদি ইচ্ছে করে ভুল করে থাকিস তাহলে বড্ড শেয়ানা হয়ে গেছিস। আর যদি না জেনে ভুল করে থাকিস তাহলে বলবো, তোর কংস ভাইদের থেকে একটু বুদ্ধিশুদ্ধি ধার টার নিস।" এ পর্যন্ত লিখে পেপারগুলো বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল, "সোজা আঙ্গুলে ঘি উঠবে না জেনেও আঙ্গুল বাঁকাতে হবে। শুধুমাত্র আমার মায়ের বড় বোনটার জন্য। কিন্তু আঙ্গুল বাঁকিয়ে কিভাবে ঘি ওঠাতে হবে এবার সইফুল্লাহ বুঝবে।" সমস্ত পরিকল্পনা করে প্রিয় বাড়ি থেকে বের হলো, কিন্তু যথাস্থানে গিয়ে পায় না কাউকে। বাড়িওয়ালার কাছে খবর পায় তারা এয়ারপোর্টে গেছে। এই কথা শুনে বুকটা ধক করে ওঠে প্রিয়র। দেহ থেকে যেন প্রাণ বেরিয়ে যায় যায় অবস্থা। কিন্তু যখন শুনলো সইফুল্লাহ একাই আমেরিকাতে পাড়ি জমাচ্ছে, তখন কিছুটা শান্ত হলো। সে আগেই জানতো সইফুল্লাহ আমেরিকায় জবের ট্রাই করছে প্রায় ৩ বছর যাবৎ। তার সে দীর্ঘদিনের চেষ্টা সফল হতে নিশ্চিত আর দেরি করেনি। কিন্তু এত সহজে মা বোনকে ছেড়ে যাচ্ছে, বিষয়টি সহজে হজম করতে না পেরে অপেক্ষা করতে লাগলো। রাত প্রায় ১১টার দিকে পৃথিবী, ফারজানা বেগম আর সাউদ ফিরল। তাদের সঙ্গে অপরিচিত একজন যুবক। প্রিয় বাড়ির সামনে কয়েকজন ছেলেপুলে নিয়ে বাইকের উপর বসেছিল। এমন সময় সাদা ঝকঝকে একটি গাড়ি এসে থামলো ওদের বাড়ির সামনে। গাড়ি থেকে প্রথমে নামলো সাউদ আর ফারজানা। তারপর সহসা নেমে ডোর খুলে নামলো পৃথিবী। ড্রাইভিং সিটে সেই অপরিচিত যুবকটি দেখে মাথা খারাপ হয়ে গেল প্রিয়র। তড়া করে বাইক থেকে নেমে এসে পৃথিবীর এক বাহু চেপে ধরল। হিংস্র কণ্ঠে প্রশ্ন করলো, "ওকে?" স্তম্ভিত হয়ে ঠায় দাঁড়িয়ে রইল পৃথিবী, তাকিয়ে রইল প্রিয়র পানে। প্রিয় পুনরায় দাঁত কিরমির করে বলল, "ওকে?" পৃথিবীর গলা কেঁপে উঠল। কাঁপা কণ্ঠে মৃদুস্বরে বলল, "ফিয়ন্সি।" কথাটা শোনা মাত্রই ক্রোধে কাঁপতে কাঁপতে শরীরের সমস্ত শক্তি দিয়ে পৃথিবীর গালে কষিয়ে একটা থাপ্পড় মারল। ফলাফল স্বরূপ ঠোঁটের কোণা বেয়ে তিত্তির করে রক্তের স্রোত নামতে শুরু করলো। এমন ঘটনায় হতবাক হয়ে জায়েন দ্রুততার সঙ্গে গাড়ি থেকে নেমে এসে প্রিয়র কলার চেপে ধরল। বলল, "হাউ ডিয়ার ইউ! আমি তোমাকে পুলিশে দিব।" প্রিয়া একইভাবে কলার চেপে ধরে চিৎকার করল, "শালা! আমার বউকে নিয়ে গাড়ি চড়ে বেড়াস, আবার আমাকে হুমকি দিস!" এটুকু বলে ফারজানা আর সাউদের দিকে ক্রুদ্ধ চোখে তাকালো। বলল, "তোমরা যা করলে খুব একটা ভালো করলে না। এবার আমাকে আটকিয়ে দেখো।" সেই রাতে পৃথিবীকে জোরপূর্বক তুলে নিয়ে গেল প্রিয়। সাদমানকে ফোন করে ফারজানা বেগমের ঠিকানা দিল, যাতে সে এসে তার মাকে নিয়ে যায়। পাশাপাশি জাহিনকে বেশ হুমকি-ধামকি দিয়ে চলে গেল, "পারলে আমার বাড়ি থেকে আমার বউকে নিয়ে আসিস। দেখি কত বড় বুকের পাটা তোর।" জাহিন অনেক বোঝানোর চেষ্টা করলো, "দেখুন, আপনাদের ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সের পর এটা অন্যায়।" প্রিয় যেহেতু ডিভোর্স পেপারে সাইন করেনি, সেহেতু সে নিশ্চিন্তে মনেই পৃথিবীকে নিয়ে গেল। যাওয়ার আগে ফারজানাকে বলে গেল, "তোমার মেয়েকে আমি ছাড়ব না। ছাড়ব না তোমার মেয়েকে আমি। আজকের পর তুমি ভুলতে বাধ্য তোমার কোনো মেয়ে আছে। তোমার ছেলেদের কোনো বোন আছে।" চারিদিকে পরিবেশটা তখন নিশিদিন। শহরের পাকা রাস্তার পার থেকে কাঁচা রাস্তা ঢুকেছে। ৮টা বাইক মাত্র ২ মিনিটের পর কাঁচা, তারপর চেয়ারম্যানের বাড়ি। এই ২ মিনিটে ধুলোবালিতে বেশ জব্দ হলো বাইকে থাকা প্রতিটি সদস্য। অনেকের চোখে মুখে ধুলোমুলি গিয়ে চোখ বন্ধ হয়ে আসলো। তবুও
কেউ টু শব্দ করলো না। আপাতত একটি গুমোট পরিবেশের মধ্যে রয়েছে। এই গুমোট ভাবটি পতন ঠিক কতটা ভয়াবহতার সঙ্গে ঘটবে তা ভাবতে সকলের শরীর হিম হয়ে যাচ্ছে। মাঝরাতে বাড়ির সামনে ৮টা বাইক কিচকিচ শব্দ করে ব্রেক করলো। সে শব্দগুলি শোনা মাত্র বাড়ির প্রতিটি সদস্য নড়ে চড়ে বসলো। ফাতিমা বেগম ইশতিয়াক রহমানের দিকে ভয়াতুর দৃষ্টি নিক্ষেপ করে কেঁদে উঠল। আপনি কিছু একটা করুন। ফাতিহার বাবার বাড়ির কাছাকাছি হতে সে বাড়ির অর্ধেক লোক সে উপস্থিত হয়েছে। এদের খবর দিয়ে এনেছে ফাতিহা নিজে। ছেলের রাগ সম্পর্কে সে খুব ভালোভাবে অবগত। এই মুহূর্তে পৃথিবীর পাশে তার বাবার বাড়ির লোকদের খুব প্রয়োজন। তাছাড়া একা একা প্রিয়কে কন্ট্রোলে নিয়ে আসা বড্ড কঠিন হয়ে যাবে। ফাতিহা যাদের নিয়ে এসেছে তারা প্রিয়র মামা, মামি আর মামাতো ভাই বোন আর নানি। একমাত্র নানি ছাড়া বাইকের শব্দগুলো প্রতিটি সদস্যের হৃদস্পন্দন ঝড়ের গতি বেড়ে দিল। প্রত্যেকের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে ইশতিয়াক রহমান মুচকি হাসলেন। হাঁক ছেড়ে বললেন, বাড়িতে বউ এসেছে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও আমার বৌমাকে নিয়ে এসো। প্রিয়র বন্ধুরা বাইক থেকে নেমে আশেপাশে ঘুরছে। চাচাতো ভাইদের মধ্যে রুবেল এসেছে সেখানে। একমাত্র সেই সাহস করে প্রিয়কে বলল, ভেতরে যাবে না? প্রিয় চোয়াল শক্ত করে প্রচণ্ড গম্ভীর স্বরে বলল, ওকে নামতে বল। রুবেল আর বলতে হলো না। এক ঢোক গিলে মাথা নিচু করে পৃথিবী নিঃশব্দে নেমে গেল। প্রিয়া যে অবস্থায় পকেট থেকে একটা সিগারেট লাইটার বের করলো। গত ১ বছরে অনেক অভ্যাস তৈরি করে ফেলেছে। অভ্যাসগুলো প্রথম ধাপটায় পৃথিবীর সম্মুখে উন্মোচন করা মাত্র তার কুণ্ডলীর করে পৃথিবীর মুখের দিকে ধোঁয়া ছাড়তে শুরু করলো। প্রিয়র যে রূপটার সঙ্গে পরিচিত ছিল না সেই রূপের সঙ্গে পরিচয় ঘটাতে বড়সড় এক ধাক্কা খেল পৃথিবী। সিগারেটের ধোঁয়া যেন বিষাক্ত হয়ে তার হৃদয় জ্বালিয়ে দিল। চোখ মুখ বিবর্ণ হয়ে উঠল। নিঃশব্দে বন্ধ হয়ে গলা চেপে ধরে কাশতে শুরু করল সে। প্রিয় এক লাফে বাইক থেকে নেমে দাঁড়ালো। আকাশ মাটি কাঁপিয়ে চিৎকার করে বলল, ফিয়ন্সি, ফিয়ন্সি, একটা বছর এই বুকে যে বিষ ধারণ করেছি, আমি সেই বিশ্বে বিষাক্ত করে ছাড়বো তোকে। ফিয়ন্সি, ফিয়ন্সি, তাই না? হায় তোর ফিয়ন্সি। প্রিয় চিৎকার শুনে হুমড়িয়ে ভেতর থেকে বেরিয়ে এলো সবাই। বাকিটুকু বলার মধ্যে ইশতিয়াক রহমান প্রিয়কে ধমকে উঠলেন। প্রিয়, পৃথিবীর বড় মামা আবদুল্লাহ ধমক দিল তাকে। মেজ মামার মেয়ে স্বর্ণা আর পূর্ণা এসে কাঁধ চেপে ধরল পৃথিবীর। ওদের পেয়ে রুদ্ধশ্বাস ত্যাগ করলো পৃথিবী। না চাইতেও চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো তার। পুরো বাড়ি থমথম করছে। পৃথিবী পূর্ণতার ঘরে নিয়ে যাওয়া হয়েছে। তার সঙ্গে ফাতিহা, পূর্ণতা, স্বর্ণা রয়েছে। ড্রয়িং রুমে প্রিয়কে ঘিরে দাঁড়িয়েছে সকলে। প্রিয়র নানি রিনুয়া সবাইকে ভিড় কমাতে বলল, কিন্তু সবাই প্রিয়কে বোঝালো, যা কিছু হয়েছে সব ভুলে যেতে। বউ যখন ঘরে ফিরছে আর দু কথা বলে লাভ নেই। নিজেদের মধ্যে এত ঝামেলা আর নেওয়া যাচ্ছে না। এবার যেন সবটা স্বাভাবিকভাবেই হয়। ইশতিয়াক রহমান বড় করে বউ ভাতের আয়োজন করবে বলে মনস্থির করলো। বাদ সেজে প্রিয় বলল, আমার আপত্তি নেই, তবে শর্ত আছে। সকলে দম বন্ধ রেখে তাকিয়ে রইল প্রিয়র পানে। ইশতিয়াক রহমান কিছু নয়, পুরোটা আঁচ করতে পারলেন। প্রিয় বলেন, ও বাড়ি থেকে একটা পিঁপড়াও এ বাড়িতে আসতে পারবে না। সকলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যা ঘটে গেছে এরপর থেকে প্রিয়র উপর একটা কথা কেউ বলতে পারল না। ধীরে ধীরে ভিড় কমলো। প্রিয় গিয়ে শান্ত হয়ে সোফায় বসলো। পিছন পিছন গিয়ে রেনুও তার পাশে বসলো। কাঁধে হাত রেখে বলল, জানোস তো প্রীতি, একটু বোকাশোকা। উত্তেজিত হয়ে প্রিয় দাঁতে দাঁত চেপে বলল, এখন বলো না, ও দুধের শিশু। নানি ঠোঁট টিপে হাসলেন। অল্প বয়সে ওর উপর বুদ্ধি একটু কম। একেবারে সহজ সরল। যেভাবে পেরেছে ওইভাবে ওরা মাথা খাইছে। ওর হয়ে সাফাই গাওয়া বন্ধ করো, অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও। রেনু এবার একটু চেপে বসলো প্রিয়র দিকে। প্রিয়র হাতে চিমটি কেটলো। শোন, অত রাগ করিস না। রাগ করে কি প্রীতি জমরে? ঠান্ডায় মাথা এমন বাঁধনের ফালা যাতে কারো কুবুদ্ধি কাজে না লেগে। নানি কিসের ইঙ্গিত করলো স্পষ্ট বুঝলো প্রিয়। তবু কপট রাগ দেখে বলল, এখান থেকে যাও তো, ভাল লাগতেছে না। পূর্ণতার ঘর থেকে বেরিয়ে এলো রুবিনা। রুবিনা, প্রিয় পৃথিবীর বড় মামার ছেলে আরিয়ানের বউ, সম্পর্কে ওদের ভাবি। তার কথায় প্রিয় অন্তত মেজাজ দেখাবে না। সেই বিশ্বাসে সে প্রিয়র পাশে এসে বসলো। শান্ত গলা বলল, দেখো ভাই, মেয়ে আমাদের, ছেলেও আমাদের। দুই দিক দিয়ে তো ভাবতে হবে। তাছাড়া পৃথিবীকে তুমি ছোট থেকেই চেনো। তুমি নিশ্চয় ওকে সঠিক বুঝাবে। দুম করে নিঃশ্বাস ফেলল প্রিয়। একপাশে নানি আর একপাশে ভাবি। মাঝখানে নির্ভর মতো কতক্ষণ বসে রইল। তারপর দুহাতে মাথা চেপে ধরে বলল, ওকে যদি খুন করে ফেলি তাও বোধহয় রাগ কমবে না আমার। রুবিনা মৃদু হেসে বলল, খুন করে কাজ নেই বাপু। ঠান্ডা মাথায় রাখো। একটা মেয়ে মানুষকে যেভাবে নিজে নিয়ন্ত্রণে আনতে হয় সেভাবেই সেই কাজ করো। পৃথি অন্তত নরম মনে ভীতু স্বভাবে মেয়ে, আশা করি বুঝতে পেরেছ। প্রিয় চুপ করে রইল। রেনুয়া কিছুটা বিরক্ত হয়ে বলল, তোর বাপে আমার মেরে একাই নিয়ন্ত্রণ করছে। আমরা রাজি না থাকলেও বিয়ে শাদী করে সে বছরে তোর পেটে আসার খবর জানাইছে। তুই কেমন পোলা যে রে, বউরে 14 গোষ্ঠী সহ নিয়ন্ত্রণ করে। প্রিয়র মেজাজ এবার সপ্তম আসমানে উঠে গেল। চিবিয়ে চিবিয়ে বলল, ওর ঘর থেকে সবাইকে বের হতে বলো। রুবিনা আঁতকে উঠে বলল, তুমি মাথা ঠান্ডা করো, আমি যা বলি মন দিয়ে শোনো। আমি কারো কথা শুনবো না ভাবি। ওর সঙ্গে আমার বোঝাপড়ার ব্যাপারে কারো হস্তক্ষেপ মানবো না। পূর্ণতা ঘর থেকে
পৃথিবীকে নিয়ে যাওয়া হলো প্রিয়র ঘরে। যে ঘরে ফাতিহা আর পূর্ণতা কেউ প্রবেশ করল না। ছেলের মুখের উপর আজ ফাতিহা একটাও কথা বলবে না। দীর্ঘ একটা বছর ছেলের কষ্ট দেখতে দেখতে বুকটা তার অতিষ্ঠ হয়ে গেছে। মা হয়ে আর কত সহ্য করবে। সবশেষে প্রিয়র তার উপর সম্পূর্ণ ভরসা আছে। তার ছেলে আর যাই হোক অমানুষ না। প্রিয়র কাছে পৃথিবী সুনিশ্চিত, অথচ ভয়ে প্রিয়সমান হয়ে যাওয়া পৃথিবীর মামাতো বোন সন্ন্যার একটা হাত বুকে চেপে ধরে বসে আছে প্রিয় রুমে। একটু পরপর ভীতস্বরে বলল, আপু তুমি আমাকে ফেলে যেও না। আজ তুমি আমার সাথে থাকো। স্বর্ণা প্রচণ্ড উদ্গ্রীব হয়ে বলল, তুই কেন ডিভোর্স পেপারে সাইন করতে গেলি? এই একটা কারণের জন্য সবাই তোর উপর রেগে আছে। প্রিয় ভাইয়ের মতো মানুষ তোর সাথে এমন আচরণ করছে, ভাব তুই কতটা আঘাত পেলে মানুষ এমন করে। খট করে দরজা খোলার শব্দ হতে চমকে উঠল স্বর্ণা, জড়িয়ে ধরল পৃথিবীকে। চোখ মুখ খিচে বলতে লাগলো, তোর পায়ে পড়ি আপু, আমাকে রেখে যাস না। প্রিয় বিক্ষিপ্ত চেহারা গম্ভীর, ছোট ছোট সাদা দৃষ্টিজোড়া রক্তিম বর্ণীয় দেখে জোরপূর্বক পৃথিবী থেকে হাত ছাড়িয়ে ছুটে পালালো স্বর্ণা। সঙ্গে সঙ্গে ঠাস শব্দে দরজা আটকে দিল প্রিয়। অস্থির চিত্তে রুমে পায়চারি করলো সে। ভয়ে ভয়ে শিউরে উঠল পৃথিবীর পুরো দেহখানা, যা দেখে খেয়াল করে প্রিয় কিছুটা শান্ত হয়ে মেঝেতে ধপ করে বসে পড়ল। বদ্ধ উন্মাদের মতো পকেট থেকে সিগারেটের লাইটে বের করে সিগারেট ধরালো। একের পর এক সিগারেট শেষ করতে করতে রুমটা ধোঁয়ায় আচ্ছন্ন করে দিল, যার ফলে নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হলো। পৃথিবী ক্ষণে ক্ষণে মারাত্মক কাশি শুরু হলো। ১ ঘন্টা সময় এভাবে পার করলো প্রিয়। সিগারেটের প্যাকেট শূন্য হতেই বাম দিকে ডান দিকে ঘাড় বাঁকিয়ে বলল, ফিয়ন্সি ফিয়ন্সি। দুবার শব্দটি উচ্চারণ করে চিৎকার করে বলল, ফিয়ন্সি। কেঁপে উঠল পৃথিবী। শরীরে থাকা জর্জের ওড়নাটা একপাশে পড়ে গেল বিছানায়। দ্রুত হাতে সেটা তুলে নিল, কিন্তু পুনরায় আবার পড়ে গেল। তার শরীরে ভয়ানক কম্পনের জন্য ওড়নাটা শরীর থেকে বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বারবার এমন হতে হতে শেষবার যখন ওড়না পড়ল, তখন পৃথিবী উঠিয়ে জড়সড় হয়ে বসল। মেজাজ খিচে গেল প্রিয়র। অসহনীয় হয়ে উঠে অধর কামড়ে এক লাফে বসা থেকে উঠে দাঁড়ালো। বিধ্বংসী হাতে খাবড়ে ধরল পৃথিবীর ওড়না। তারপর এক টানে সেটা ছিনিয়ে নিয়ে মেঝেতে আছড়ে ফেলল। সহসা শক্ত করে ওর কোমল গলা চেপে ধরে উত্তেজিত করে বলল, পরপুরুষকে ফিয়ন্সি বলতে বাধে না? আমার সামনে বুক থেকে ওড়না সরলে খুব বাধে, তাই না? পৃথিবী ছটপটিয়ে উঠল। আচমকা ছেড়ে দিল প্রিয়। বড় বড় করে নিঃশ্বাস ছাড়তে শুরু করলো পৃথিবী। ভয়ের চোটে নিঃশ্বাসের সঙ্গে অদ্ভুত এক শব্দ ভেসে আসছে। প্রিয় ছিটকে নিয়ে দূরে সরে গেল। দু হাতে নিজের মাথার চুল খামচে ধরল। চিৎকার করে উঠল ক্ষণে ক্ষণে। কি এক ভয়ানক পরিস্থিতি! পৃথিবী সহ্য করতে পারল না। শব্দ করে কেঁদে উঠল। তার কান্নার শব্দ বাইরে যেন না যায়, তাই তর্জনী উঁচিয়ে প্রিয় বলল, চুপ, শব্দ করবি না। নিজেকে আটকাতে পারল না পৃথিবী। না চাইতে ক্রমশ তার কান্নার শব্দ উচ্চ হতে লাগলো। প্রিয় হিংস্রতার সঙ্গে আবারও কাছে এলো তার। ভীতগ্রস্ত রক্তিম চোয়াল জোড়া শক্ত হাতে চেপে ধরল। বলল, চুপ, নো সাউন্ড, নো সাউন্ড। কোনো ক্রমেই যেন পৃথিবীকে থামানো গেল না। অধৈর্য হয়ে নিজের হিংস্র উত্তপ্ত ওষ্ঠধর দিয়ে পৃথিবীর সিক্ত ওষ্ঠধর আঁকড়ে ধরল। পৃথিবীর পুরো দেহ এবার ভয়াবহ এক উষ্ণতায় কাঁপতে শুরু করলো। তার দু চোখ নোনা জলে ভিজিয়ে দিল প্রিয়র ললাটপট। বেসামাল হয়ে উঠল প্রিয়। দু হাতে খামচে ধরল পৃথিবীর পিঠ। অসহ্যনীয় যন্ত্রণা ছটফট করতে লাগলো পৃথিবী। কিভাবে কোনো পর্যায়ে নিজের রাগ দমন করতে পারবে বুঝে উঠল না প্রিয়। শেষে উষ্ঠদয় ছেড়ে দিয়ে গলার দিকে মুখ নিয়ে শক্ত করে এক কামড় বসালো। ব্যথায় মৃদু কম্পন করলো পৃথিবী, যা কর্ণপদ হতে ছিটকে সরে গেল প্রিয়। তর্জনী উঁচিয়ে পুনরায় বলে, চিৎকার করবি না। হাত পা মুখ বেঁধে রাখবো একদম। আমার স্বার্থে আঘাত লাগলে আমি ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে যাবি এবার টের পাবি তুই। ক্রন্দনত কণ্ঠে পৃথিবী বলল, মেরে ফেলো আমায়। আমি আর সহ্য করতে পারছি না। সবার কাছে অপরাধী আমি। পৃথিবীর কথাগুলো বিষের মতো বুকে বিঁধল প্রিয়র। তাই কঠিন স্বরে বলল, তোর কোনো কথাই শুনতে চাই না আমি। আমার কেবল তোকে চাই। ক্ষণক্ষণ চুপ থেকে আবার বলল, প্রেম করলাম আমি, ভালোবাসলাম আমি, কাঠখড় পুড়িয়ে বিয়ে করলাম আমি। আর আজ ফিয়ন্সি হয়ে গেল অন্য কেউ? এত সাহস! ডুকরে কেঁদে উঠল পৃথিবী। প্রিয়র হাত উঁচিয়ে আবারও চুপ করতে বলে কিঞ্চিত নিচু কণ্ঠে বলল, ভালোবেসে মায়া দেখিয়ে আমার জিনিস আমি যখন পাইনি, অধিকার খাটিয়ে যন্ত্রণা দিয়ে আমার জিনিস আমি হাসিল করব। কথাগুলো বলে চট করে উঠে রুমের বাতি অফ করে গিয়ে চটপটে গলায় বলল, আমি কি বলতে চাচ্ছি বা কি চাইছি আশা করি বুঝতে পেরেছিস। 5 মিনিট সময় দিলাম, নিজেকে রেডি কর। বলে গায়ের শার্ট খুলে বিছানায় গিয়ে শরীর ছেড়ে দিল। পৃথিবী ভয়ে থরথর করে কাঁপছে। তার সেই কাঁপা কাঁপা দেখে ছোট্ট করে নিঃশ্বাস ফেলল প্রিয়। উপরের দিকে নির্লিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে প্রিয় বলল, কি বলেছি বুঝিস নাই? আই ওয়ান্ট টু বি। ভদ্র ভাষায় বলছি, বুঝেছিস? ও আচ্ছা, তোরা তো আবার ভদ্র কথার মানুষ না। পৃথিবীর মাথাটা ঘুরে শুরু করলো। বুক ফেটে আর্তনাদ বেরিয়ে এলো। প্রিয় অধৈর্যের সহিত ঠান্ডা গলায় বলল, কাম ফার্স্ট পৃথি। সহসা নির্লিপ্ত ভঙ্গিতে পৃথিবী জবাব দিল, এইটুকুর জন্য এত কিছু? হো হো করে হেসে উঠল প্রিয়। ক্ষিপ্ত কণ্ঠে বলল, এভাবে আমাকে দমাতে পারবে না। এক বিন্দু ছাড় দেব না। আর না কোনো সুযোগ।
বলে একটানে নিজের বুকের উপর ফেলল পৃথিবীকে। আতঙ্কগ্রস্ত হয়ে চোখ মুখ শক্ত করে পৃথিবীকে বলল, যে নারী একজন পুরুষের দেহ মন উভয়তে অনন্ত প্রেমের তুফান সৃষ্টি করে, সে নারী আবার এক নিমিষে সে অনন্ত প্রেমের পতন ঘটায়। এমন এক বিধ্বংসী, এক প্রণয়ের উত্তাল ঢেউ আচমনিত নিশ্চল হয়ে গেল। রাগে দুঃখে ক্ষিপ্ত হয়ে পৃথিবীতে বাস করা এক মানবী পৃথিবী নামক পাষাণ নারীটিকে বুকের উপর থেকে নিমেষে বিছানায় ফেলে নিজের বলিষ্ঠ দেহ দিয়ে পৃথিবীর নারী দেহটি আবৃত করে ফেলল প্রিয়। নিজের বলিষ্ঠ বক্ষপথে বহু অনাকাঙ্ক্ষিত অনন্ত ভালোবাসায় সেই নারীটির কোমল দেহটি পিষে দিতে শুরু করলো। ছটপট করার জন্য বিন্দু স্পেসও দিল না, যেন আজ কোনো কিছুরই নিস্তর নেই এই পাষণ্যময়ীটির। পৃথিবী বিরামহীন কান্নার সাথে যোগ হলো উত্তপ্ত ভারী নিঃশ্বাস প্রশ্বাসে। সে উত্তপ্ত হয় মিলেমিশে একাকার হয়ে পৃথিবীর কম্পিত অতরে দীর্ঘ একটা চুম্বন করল প্রিয়। সিক্ত অতরে সর্বাঙ্গে কাঁপতে উঠল, শরীরের রন্ধ্রে রন্ধ্রে বইতে গেল প্রণয়ের ঘাত প্রতিঘাত। পৃথিবী কম্পিত হতে হাত আপনা আপনি চলে গেল প্রিয়র পৃষ্ঠ দিতে। দুর্বল সে হাতটি ক্রমান্বয়ে খামচে ধরল ত্বকে। ওষ্ঠাদয়ে এক পর্যায়ে বলহীন একেবারে মিইয়ে গেল পৃথিবী। শেষ পর্যন্ত বদ্ধ অক্ষিপুষে সিক্ততা শ্বাস প্রশ্বাস ব্যতীত আর কোনো প্রতিক্রিয়া খুঁজে পেল না প্রিয়। সহসা মস্তিষ্কে থমকে গেল। শরীরের শক্তি ক্ষীণ হতে শুরু করলো ক্রমশ। ধীরে ধীরে পৃথিবীর অদর ছেড়ে দিল। ছাড়পে গোলাপি বর্ণ ওষ্ঠদ্বয় থরথর করে কাঁপতে শুরু করলো। আচমকা প্রিয় শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে গেল। খেয়াল হলো তাদের দীর্ঘপ্রেমের আজই প্রথম লিপকিস নামক তকমাটা লেগেছে। আফসোস, তার পার্টনারের উষ্ণময় চুমু পেয়ে আবেশে আচ্ছন্ন না হয়ে থরথর করে কাঁপছে। আনমনে কিঞ্চিৎ হাসল সে। পরক্ষণে ভুরু কুঁচকে নিমেষে তাকিয়ে রইল পৃথিবীর মলিনতায় ঘেরা মুখশ্রী পানে। দুম করে ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল। তারপর প্রচণ্ড অবাক হয়ে বলে উঠল, আই কিস ইউ অ্যান্ড আই জাস্ট কিস ইউর লিপ। আমি তোমাকে চুমু খেয়েছি পৃথি, ফাইনালি মাই লিপস। শেষ বাক্যটা প্রচণ্ড উচ্ছেদিত হয়ে বলল পৃথিবী। ফলে শিওর হয়ে উঠল পৃথিবী। প্রিয় টের পেল কপাল কুঁচকে। আমি অন্যায় করেছি পৃথিবী, এত কিছুর পরেও আমার এই পাগলামি তোর কাছে অন্যায় হচ্ছে। আবদ্ধ দৃষ্টিতে দীর্ঘশ্বাস ছাড়ল পৃথিবী। শরীরটাকে আরেকটু নরম করে পৃথিবীর বক্ষপটে আবদ্ধ রাখল প্রিয়। দুজনের শরীরে উষ্ণতা, নিঃশ্বাসের উত্তপ্ততা, পরিবেশের চাঞ্চল্যকর প্রণয়ের ধাবিত হতে শুরু করলো। কিন্তু প্রিয় বোধহয় একটু স্থির হলো। সকল অস্থিরতায় এক ধাক্কায় দূরে সরিয়ে দিয়ে শান্ত কণ্ঠে আবারও বলল, আমার সাথে কি হয়েছিল জানিস? ধর আমি ৩টা বছর একটা রেস্টুরেন্টের সামনে ঘুরঘুর করছি এক প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য। সে অনুযায়ী টাকাও জোগাড় করছি। সব প্রিপারেশনের সাথে বিরিয়ানি অর্ডার করে যখন সামনে পেয়েছি, তখন রেস্টুরেন্টের মালিক এসে প্লেটটা ছিনিয়ে নিয়ে গেল। কেমন লাগে বল? সেই ছিনিয়ে নেওয়া বিরিয়ানিটা পুনরায় যখন এত ঝড়ঝাপটা পেরিয়ে কাছে নিয়ে এলাম, তখন আবার বিরিয়ানি থেকে আমাকে বঞ্চিত করা হলো। ভাব একটাবার, একটাবার ভাব কি বেকায়দায় ফেলছিস তোরা আমাকে। বেগতিক পরিস্থিতির কিঞ্চিত স্বাভাবিক আনার জন্য প্রিয় আবার ভীষণ সিরিয়াস হয়ে পৃথিবীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই কোন কোম্পানির প্রোডাক্ট আমার মাথায় রাখা উচিত? আমার মিস্টেক। প্রিয় দুরন্তপনা কণ্ঠে বিস্মিত হয়ে তাকালো পৃথিবী। অসহায় নির্লিপ্ত দৃষ্টিজোড়া নিক্ষেপ করে অধর কোণে বাঁকা হাসি মাখানো প্রিয়র দিকে। ড্রিম লাইটের আলোতে স্পষ্ট দেখতে পেল প্রিয় দুষ্টুমি ছেলে হাসতে। মুহূর্তের কিছুক্ষণ পূর্বে প্রিয়কে স্মরণ হলো তার। মুহূর্তে চোখের কান্নির বয়ে জল পড়তে লাগলো। তা দেখে প্রিয়র মনটা আবারও অস্থির হয়ে উঠল। চট করে পৃথিবী থেকে সরে গিয়ে বিছানা থেকে উঠে পড়ল। বিনিময়ে ভয়ে কুঁকড়ে রইল পৃথিবী। তা দেখে কিঞ্চিৎ রাগ মিশ্রিত কণ্ঠে প্রিয় বলল, ভয় পাচ্ছিস আমাকে? হায়, কি হলো আমার বলতো? যে রাত নিয়ে রাতের পর রাত, দিনের পর দিন স্বপ্ন দেখতে, আর সে রাতটা নিয়ে কত ভয়। একটু থেমে আবারও বলল, আমি তোকে কোনোদিন ক্ষমা করব না। যে পৃথি আমার স্পর্শে অশ্রু ঝরার, সেই পৃথি আমি কখনো ক্ষমা করব না। ক্রোধে জর্জরিত হয়ে রুম ত্যাগ করলো পৃথিবী। প্রিয় চলে যেতে পৃথিবী ফুঁপিয়ে উঠল। কাঁপা কাঁপা হাতে ঠোঁটের কোণে স্পর্শ করলে জ্বলছে খুব। গলায় কামড়ের স্থানে স্পর্শ করলো কি বিশ্রী যন্ত্রণা। অনুভব করলো স্বচ্ছ এক ভালোবাসার বীজ জন্ম নিয়েছে। স্নিগ্ধ এক স্পর্শে বিষাক্ত অনুভূতি। ভাগ্য আর কোন দিকে মন নেবে? কেউ কেন তাকে বুঝে না, কেউ কেন তাকে ভালোবাসে না। সেই বা কেন আগের মতো মাথা নিয়ে উঁচু করে প্রশান্তি ভরা বুক নিয়ে বলতে পারে না, ভালোবাসি প্রিয় ভাই। আমি আজও তোমাকে ঠিক আগের মতো ভালোবাসি, শুধু প্রকাশ করতে পারি না, কারণ আমি অপরাধী, ভয়াবহ এক অপরাধী। সকাল 7টার দিকে প্রিয়র ঘরের দরজা খোলা দেখে পেয়ে রুবিনা এলো। ঘরে ঢুকতে পৃথিবী বিছানায় কাতরাচ্ছে। বুকের ভিতরটা কেঁপে উঠল তার। কাল রাতে প্রিয় যা রেগেছিল, ভয়াবহ কিছু ঘটে যায়নি তো? উকি দিয়ে প্রিয় ঘরে চোখ বুলিয়ে দ্রুত বিছানায় গেল রুবিনা। পৃথিবীর গায়ে হাত দিতে চমকে উঠল, কি জ্বর! রুবিনা আঁতকে ওঠা কণ্ঠে বলল, পিথি, এই পিথি, তোর তো ভীষণ জ্বর। প্রিয় কোথায়? পিথি জবাব দিল না। রুবিনা শঙ্কিত হয়ে বিছানায় উঠে বসলো।
পৃথিবীর মাথায় হাত বুলিয়ে দিতে বলল, তোদের মধ্যে কি কিছু হয়েছিল? পৃথিবীর দু চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। রুবিনা ব্যথা হাতুর সুরে বলল, আহারে কাঁদিস না, প্রিয় যে এমন করবে বুঝতে পারিনি। আসলে পুরুষ মানুষ জাতটাই খারাপ। বউয়ের সাথে মন কষাকষি হলে গায়ের জোর দেখাতে পারে শুধু। এ পর্যন্ত রুবিনা আর একটু কাছে এসে নিচু কণ্ঠে বলল, তোর কি ব্লিডিং হয়েছে? লজ্জা পাস না? আমি তো ভাবি হয়ে আমাকে বলা যায়। পৃথিবী একই অবস্থায় শুয়েছিল। রুবিনা চিন্তিত হয়ে পড়ল খুব। বলল, চিন্তা করিস না, ফার্স্ট নাইট তো, এই জন্য জ্বর এসেছে বোধহয়। ওঠ, উঠে ফ্রেশ হ, আমি নাস্তার ব্যবস্থা করে মেডিসিন আনছি। কিসের ফার্স্ট নাইট, কিসের মেডিসিন? ঘরে ঢুকে ভাবির কথা শুনে বিস্ময়ের কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইল প্রিয়। রুবিনা চমকে উঠে বিছানা থেকে নেমে চূড়ান্ত রাগ দেখালো প্রিয়কে। তুমি কি মানুষ? মানুষ হলে এমন কাজ কিভাবে করতে পারে? চেয়ে দেখো তো মেয়েটার কি অবস্থা। ছি ছি, একেবারে কন্ট্রোল নেই। ছি ছি, এই তোমাদের এত প্যানিক কেন? কন্ট্রোললেস কোথাকার। হতবাক হয়ে রুবিনার দিকে একবার শয্যাশায়িনী পৃথির দিকে একবার দৃষ্টিপাত করলো প্রিয়। রুবিনার অগ্নিচোখ যেন আজই ভস্য করে ছাড়বে। হতভম্ব হয়ে এক ঢোক গিলে প্রশ্ন করলো, কোনো সমস্যা? তেলে বেগুনে জ্বলে উঠল রুবিনা, চোখ কটমট করে বলল, এই মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জান না, অথচ সারা রাত মাছ ভেজে একেবারে ঝুরঝুরে করে খেয়েছিল। প্রিয় হতবুদ্ধি হয়ে গেল, কি সাংঘাতিক কথাবার্তা! খিদের জ্বালায় ঘুরঘুর করছি, আম্মু এখনো খেতে দেন, আর তুমি বলছো সারা রাত ঝুরঝুর করে ভাজা মাছ খেয়েছি। চরম খেপে গেল রুবিনা, ধমক দিয়ে বলল, মেয়ের এই অবস্থা করে এখন মজা নেই? আহারে কত জ্বর এসেছে দেখে। বলে পুনরায় আবার পৃথিবীর কাছে গিয়ে বসলো। বিস্ফোরণ ঘটার মতো করে সহসা তার দৃষ্টি আটকে এলো পৃথিবীর গলায়, যেখানে স্পষ্ট কামড়ের দাগটি। তা দেখায় আতঙ্কিত হয়ে মুখে হাত চেপে ধরল রুবিনা। প্রিয় আরেক দফা চমকে গেল। বিষয়টি ঠিক কী ঘটেছে তখনও সে ক্লিয়ার করতে পারল না। রুবিনা মৃদু চিৎকার করল, হায় রে হায়, কোন রাক্ষসের হাতে তুমি পড়ছিলা? উম কামড়ে কেমন করে দিছে, আল্লাহ গো, কি ভয়ঙ্কর ছেলে! প্রিয় হকচকে গেল, বিড়বিড় করে বলল, কাম সারছে। তারপর চটপটে গলায় বলল, ভাবি আপনি একটু চুপ করুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। রুবিনা তেড়ে এলো, তুই আসলে মানুষ? আরে বাবা, হয়েছেটা কি? প্রিয়র এই অল্প পরিসরে ধমকে যথেষ্ট ছিল রুবিনাকে চুপ করার জন্য। তাই সে চুপ করলো। প্রিয় আবার শান্ত এবং স্পষ্ট ভাষায় বলল, আমাদের মধ্যে কিছুই হয়নি, মানে ওর মেনস্ট্রুয়েশন চলছে, এই আর কি। প্রিয় জায়গায় অন্য কেউ হলে এই মুহূর্তে ভীষণ লজ্জা পেত, কথাটা বলতে ভীষণ জড়তা কাজ করতো। কিন্তু সে তো লজ্জা পাওয়ার মতো ছেলে নয়। সে লজ্জা পেতে নয়, লজ্জা দিতেই ভালোবাসে। কমফোর্ট ফিল করলে তাই যা বলার বিনা সংকোচে বলে দিল। রুবিনা কিঞ্চিৎ লজ্জা পেয়ে চেপে শান্ত গলা বলে, তাহলে ওর এই অবস্থা কেন? প্রিয় উদ্বেগ হয়ে এগিয়ে গিয়ে পৃথিবীর দিকে হাত বাড়িয়ে কপালে স্পর্শ করতে গেলে জ্বরে গা বুড়িয়ে যাচ্ছে। হাফ নিঃশ্বাস ফেলেছে, বিড়বিড় করে বলে, এ আর নতুন কি, এটাই তো হওয়া ছিল। কিচ্ছু না করেও অপরাধী হয়ে যাবে। রুবিনা ঠোঁট টিপে হাসল। এবার সবাই আমারই মতো করে তোমাকে ভুল বুঝবে। প্রিয় কঠিন চোখে পৃথিবীর দিকে তাকিয়ে রইল। কাজের কাজ হলো না কিছু, হুদাই হলো নামধর। পৃথিবীর জ্বর হয়েছে এই খবর পেয়ে বাড়ির অনেকেই দেখতে এলো। বড়রা বেশি সময় ব্যয় না করে চলে গেল। রুবিনাকে নানি এসে কানে কানে বলল, পৃথিবী পাক হয়ে নিতে। রুবিনা নানিকে বুঝিয়ে দিল আসলে তেমন কিছু হয়নি। কিন্তু নানি নাছোড়বান্দা না, সে কিছুতেই বিশ্বাস করল না। বাধ্য হয়ে পৃথিবীকে সকাল ৯টার মধ্যে গোসল করানো। তারপর নিজ হাতে ফাতিয়া বেগম এসে তাকে ওষুধ খাইয়ে দিলেন। সারাটা দিন প্রিয় আর পৃথিবীর মুখোমুখি হতে পারল না। মোট কথা পৃথিবীর কাছে ঘেঁষতে দেওয়া হলো না তাকে। বাড়ির তাকে সদস্যরা প্রিয়কে দেখলেই বড় বড় করে তাকালো। কেউ আবার অগোচরে ঠোঁট টিপে হাসতে গিয়েও ধরা পড়ে গেল। বড়দের মনোভাব তেমন স্পষ্ট বুঝতে পারল না। সব মিলিয়ে দম বন্ধকর পরিস্থিতি সারাদিন পার করলো। ইশতিয়াক রহমান একমাত্র পুত্রের বিয়ের অনুষ্ঠানে বেশ রমরমা আয়োজন করতে চেয়েছিল, কিন্তু প্রিয় জানলো এই মুহূর্তে এটা করা উচিত হবে না। দু পরিবারের মধ্যে এমন দ্বন্দ্বতে এত বড় অনুষ্ঠান করতে গিয়ে সম্মান সম্মত হলো না প্রিয়। নানি নেরুয়ার সঙ্গে আলোচনা করে অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া আপাতত সে বেকার। এই একটা অভিযোগ ছাড়া স্ট্রং কোনো অভিযোগ পৃথিবীর ভাইরা তার বিরুদ্ধে করতে পারবে না। তাই এই অভিযোগটা যেন করতে না পারে সেই চেষ্টা করবে প্রিয়। তারপর না হয় অনুষ্ঠানের কথা ভাবা যাবে। ছেলের বুদ্ধিজীবী কথাবার্তা শুনে ইশতিয়াক রহমান বড়ই খুশি হলেন। দ্বিমত পোষণ করলেও বিন্দু পরিমাণ জায়গা পেলেন না। রাত ১০টার দিকে প্রিয়র ঘরে পূর্ণতা ছিল। পৃথিবীর কাছেই বসে গল্প করছিল টুকটাক। হঠাৎ প্রিয় ঘরে ঢুকলো, দেখল গুটিসুটি মেরে হয়ে বসে আছে পৃথিবী। মেরুন রঙের একটা থ্রি পিস পরছে। মাথায় মেরুন কালারের জর্জের ওড়না দিয়ে ঘোমটা দেওয়া। মুখটিতে মলিনতার ছাপ স্পষ্ট। পূর্ণতা কথা বলছে আর চুপচাপ শুনছে। পৃথিবীর গল্প করার চেয়ে শুনতে বেশি ভালো লাগে, জানে প্রিয়। তাই পূর্ণতাকে বলে দিয়েছে তার পৃথিবীকে সময় দেওয়ার জন্য। দীর্ঘশ্বাস ছাড়ল প্রিয়। তাকে দেখে হঠাৎ থেমে গেল পূর্ণতা। নড়ে চড়ে বসে তৎক্ষণাৎ উঠে পড়ল। ধীরে ধীরে রুম থেকে চলে যেতে উদ্যত হলো। অমনি মৃদু ধমক দিল প্রিয়। বলল, কোথায় যাচ্ছিস? যেতে বলছি আমি। ওর ধমক খেয়ে পূর্ণতা না যতটা ভয় পেল, পৃথিবী তার চেয়ে দ্বিগুণ ভয় পেল। মৃদু কেঁপে উঠল। প্রিয়া এক নজর পৃথিবীর দিকে তাকিয়ে আবারও বোনের দিকে তাকালো। বলল, তুই এখানে থাকবি ওর সাথে। ওকে বলে দিস আমার দায় পড়েনি যে জোর করে ওর ইচ্ছার বিরুদ্ধে ওর সংসার পাতবো।
পৃথিবীর মনোভাব ঠিক কী হলো বোঝা গেল না, কিন্তু ভাইয়ের ভয়াবহ কথা শুনে ভ্যাবাচ্যাকা খেলো পূর্ণতা। সে এই অবস্থায় ভাইকে প্রশ্ন করলো, তাহলে আপুকে এভাবে কেন নিয়ে এলে? সত্যি সংসার করবে না তোমরা? অধরে কামড় দিল প্রিয়। বোনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। মেয়েটা সবসময় উচিত কথা বলবে, এই মুহূর্তে উচিত কথা না বললেই কি হচ্ছিল? ভীষণ রকমের বিরক্তি চোখ মুখ কুঁচকে ফেলে প্রিয়। রাগে গটগট করতে বলল, তোর আপুকে নিয়ে এসে শাস্তি দেওয়ার জন্য। তোর আপু আমাকে ঠকিয়েছে, বুঝেছিস? প্রিয়কে ঠকানোর শাস্তি কতটা ভয়ঙ্কর এবার তোর আপু হাড়ে হাড়ে টের পাবে। পূর্ণতা থতমত হয়ে গেল, এক পলক তাকিয়ে দেখলো পৃথিবীকে। সে মাথা নিচু করে রেখেছে। পুনরায় পূর্ণতা তাকালো প্রিয়র দিকে। প্রিয় পুনরায় বলল, জোর করে কাউকে বউ করার ইচ্ছে আমার নেই। সে ইচ্ছায় আসবে তাকেই বউ করব আমি। বিস্মিত কণ্ঠে পূর্ণতা বলল, তুমি আবার বিয়ে করবে? অবশ্যই, কেন নয়? এরপর যে এ বাড়িতে আসবে সে তোর ভাবি হয়ে আসবে, আপু নয়। আর দেরি করল না প্রিয়। পূর্ণতা কোনো উচিত কথাও শুনল না সে। নিজের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। পৃথিবীর ছলছলে চোখ দুটো দেখতেও পেল না সে। দেখল শুধু পূর্ণতা। সঙ্গে সঙ্গে টের পেয়ে গেল অনেক কিছু। বুঝে নিল সবটা। ভাই এর মতো সেও দেরি করল না। ছুটে চলে গেল মায়ের কাছে, জানিয়ে দিল সবটা। আর পিথি আপু ছলছল চোখ দেখে সে বুঝে গেছিল প্রিয়র প্রতি তার ভালোবাসার গভীরতা। কেটে গেল ৩ দিন। এই দিনগুলোতে প্রিয় একবারও পৃথিবীর কাছে আসেনি। বাড়ির সকলেই সেভাবে তার সামনে পর্যন্ত আসেনি। বাড়ির কারো এ নিয়ে মাথা ব্যথা দেখা গেল না। ইশতিয়াক রহমান ব্যস্ত হয়ে পড়লেন পৃথিবীর অ্যাডমিশনের জন্য। ভাইদের চক্কর করে মেয়েটার অনার্স অ্যাডমিশন নিতে পারেনি। একটা বছর মিস হয়ে গেছে। প্রিয়র কাকাতো ভাই পৃথিবী বাড়িতে পাঠিয়েছিল। পৃথিবীর মায়ের কাছ থেকে সমস্ত কাগজপত্র আনা হয়েছে। সামনের সপ্তাহে অ্যাডমিশন শুরু। ইশতিয়াক রহমান পৃথিবীকে অ্যাডমিশনের সমস্ত দায়িত্ব দিল প্রিয়কে। সে সময় পৃথিবী তার সামনেই ছিল। প্রিয় কপর রাগ দেখে বলল, ওর পড়াশোনার কি প্রয়োজন? ওর তো পড়াশোনার চেয়ে আমাকে বাস দেওয়াটা বেশি জরুরি। সকলের সামনে এমন কথা বলাতে লজ্জা পেল পৃথিবী। অপমানিত বোধ করলো। তাই মাথা নিচু করে রইল। ড্রয়িং রুমে সকলে হা করে তাকিয়ে রইল প্রিয়র দিকে। হঠাৎ প্রিয় ওর মাঝে আবারও এই পরিবর্তন। এ ছেলে চাইছেটা কি? কিছুই বোধগম্য হলো না কারো। ইশতিয়াক রহমান প্রিয়কে ধমক দিয়ে বললেন, এমন ছেলেমানুষি করার সময় না প্রিয়, যা বলছি তাই করো। আর কিছু বলল না প্রিয়, শুধু মাথা নাড়িয়ে সম্মতি দিল। ফাতেমা কেমন লক্ষ্য করলেন প্রিয়কে। লক্ষ্য করলেন পৃথিবীকে। রোজ রাতে পৃথিবী প্রিয়র রুমে ঘুমায়, তবুও ঘরে ফিরে না প্রিয়। হঠাৎ করে আবার কি হলো ছেলেটার? প্রচণ্ড টেনশনে পড়ে গেল সে। তাই পৃথিবীর সঙ্গে খোলামেলা কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করলো। পরদিন রাতে প্রিয়র ঘরে গেল ফাতেমা বেগম। দেখলো চোখ বুজে শুয়ে আছে পৃথিবী। সে ধীর পায়ে পৃথিবীর কাছে গিয়ে পাশে বসে মাথায় হাত রেখে রাখলো, পৃথি ঘুমিয়ে পড়ছিস? সঙ্গে সঙ্গে চোখ মিলে তাকালো পৃথিবী। বলল, খালামণি। উঠে বসলো। মলিন হেসে বলল, কিছু বলবে? তোর সঙ্গে তো আমার অনেক কিছু কথা আছে। থমথমে মুখশ্রীতে তাকিয়ে রইল পৃথিবী। ফাতিমা বেগম কোনো ভনিতা ছাড়াই বলল, তুই তো প্রিয়কে ভালোবাসিস। যাকে ভালোবাসিস তার অভিমান বুঝতে পারিস না? পৃথিবী নীরব, নিস্তব্ধতা ঠাই হয়ে বসে রইল। ফাতিমা বেগম বললেন, আমার ছেলেটাকে তুই অনেক কষ্ট দিয়েছিস প্রীতি, আর কষ্ট দিস না। মাথা নিচু করে ফেলল পৃথিবী। মুহূর্তে ঝরঝর করে কেঁদে উঠল। ক্রন্দনত কণ্ঠে বলে উঠল, আমি প্রিয় ভাইকে কষ্ট দিতে চাইনি খালামণি, বিশ্বাস করো। কিভাবে কি হয়ে গেছে আমি বুঝতে পারিনি। আমি তোকে খুব ভালো করে চিনি পৃথি। তুই শুধু আমাকে সত্যিটা বল, কেন তুই ডিভোর্স পেপারে সাইন করেছিলি? ফুপিয়ে কেঁদে উঠল পৃথিবী। বলল, একটা বছর দূরে সরে থাকার পর যখন বুঝতে পারলাম আমার ভাগ্য প্রিয় ভাইয়া নেই, তখন নিরুপায় হয়ে ডিভোর্স পেপারে সাইন করেছি। তাছাড়া ভাই, অতিরিক্ত কান্নার ফলে বাকিটুকু বলতে পারল না। ফাতিমা বেগম সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, ব্রেন ওয়াশ করেছে তাই তো? ঠিক কী বলেছে? পৃথিবী কিছুই বলতে পারল না, শুধু অশ্রু বিসর্জন দিয়ে গেল। ফাতিমা বেগম ওকে বুকে টেনে নিল, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমায় সবটা বল। আমি কখনো সুখী হব না খালামণি। যে বিয়েটা হতে গিয়েও ভেঙে গেল, সে বিয়েটা পুনরায় জোড়া লাগলেও ভুল ছিল আমার। উপরওয়ালা চায় না বলেই বিয়েটা হয়নি। আমার পরিবার ছাড়া বিয়ে করে উপরওয়ালাকে অসন্তুষ্ট করেছি, এইসব বলেছিল। কিন্তু যখন আম্মু সহ পুরো পরিবার একদিকে রেখে আরেকদিকে প্রিয় ভাইকে রাখা হলো, তখন আমি স্বার্থপরতা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত স্থির থাকতে পারিনি। আম্মুর অসুস্থতা, ভাইদের ইমোশনাল ব্ল্যাকমেল, পাগল হয়ে যাচ্ছিলাম। সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। সে সময় ভাইয়া আমাকে আর আম্মুকে নিয়ে চলে গেল। প্রিয় ভাইকে ভুলিয়ে দেওয়ার জন্য কত কিছুই করলো। শেষে আম্মুকে দিয়ে কসম করিয়ে অন্যের বাগদত্তা বানিয়ে ছাড়লো। এত কিছুর পর প্রিয় ভাই হুট করে আমাকে ছিনিয়ে আনলো। একটু আশার আলো আমি সত্যি দেখেছিলাম খালামণি, সেই আলোটা নিভে গেল। সবাই আমাকে ইচ্ছে মতো ব্যবহার করে শেষ করে দিচ্ছে খালামণি। আমি আর পাচ্ছি না, বিশ্বাস করে পাচ্ছি না। আমার চেয়ে একটা কাঠের পুতুল বোধহয় অনেক ভালো। একটা পুতুলকে নিয়ে এত কাড়াকাড়ি চলে না। আমি কি করব খালামণি, আমি কি করব? আমি যে পারি না, আর সবার মতো আমি তো পারি না। তোমরা তো ছোটবেলা থেকে আমাকে দেখেছো, পৃথিবীর সব মানুষ সমান হয় না। আমিও সবার মতো নই। আমি জোর গলায় কিছুই বলতে পারি না। চেষ্টা করে ব্যর্থ হই বারবার। বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল পৃথিবী। ২ চোখ বেয়ে অশ্রুপাত ঘটতে শুরু করল ফাতেমা বেগম। মেয়েটা তো এমনই, খুব সহজ সরল, অত্যাধিক ভীতু। পরিবারের প্রতিটা
খুব সেনসিটিভ। এই কান্নার মাঝে পৃথিবী ভেঙে, ভেঙে শেষে একটাই কথা বলল, "আমি তোমার ছেলেকে ভালোবাসি খালামণি। বিশ্বাস করো কিন্তু ভালোবাসাকে ধরে রাখার ক্ষমতার প্রয়োজন সেটা আমার নেই, একটুও নেই।" ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ফোঁপাতে লাগলো পৃথিবী। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা প্রিয় শেষ কথাটা শুনতে চমকে উঠল। তার পৃথিবী, তার লজ্জাবতী, তার ভিতুরানী তার মায়ের কাছে তাকে ভালোবাসার কথা বলছে। এও সম্ভব? কথায় আছে ভালোবাসা মানুষের জন্য ৭ খুন মাফ করা যায়। প্রিয় তো পৃথিবীকে কবেই ক্ষমা করে দিছে। কিন্তু তার বোকা পাখিটা আবার যেন কেউ ভুলিয়ে ভালিয়ে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে না যায় সেজন্য তো এই কষ্ট দিচ্ছে। পৃথিবীর কান্নাগুলো আর নিতে পারল না প্রিয়। চোখ বন্ধ করে লম্বা করে নিঃশ্বাস ফেলল। তারপর দ্রুত পায়ে চলে গেল সেখান থেকে। এরপর একটা দিন চলে গেল। হুট করে পৃথিবী কেমন স্বাভাবিক হয়ে উঠল। তবে এই স্বাভাবিকতার পিছনে অনেক বড় অবদান ফাতিমা বেগমের। খুব করে টের পেলেন প্রিয়। কিছু বলল না। সে তার মতো দিব্যি পৃথিবীকে থেকে দূরত্ব বজায় রাখতে চলতে লাগলো। তবে এই দূরত্ব রেখে চলার মাঝে ছিল এক বুক অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে উপস্থিত হলো পৃথিবী। জ্যোৎস্নার মৃদু আলোতে মুখরিত চারপাশ। ছাদে বন্ধুদের সাথে আড্ডায় মশগুল প্রিয়। প্রত্যেকের হাতে জ্বলন্ত সিগারেট ঠোঁটের কোণে চেপে ধরে রেখে ধোঁয়া ওড়াতে, ওড়াতে হঠাৎ প্রিয় গান ধরল। চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি তোমার চেয়ে অনেক সুন্দরী। একটিমাত্র লাইন গাইতে সহসা শাড়ি পরিত পৃথিবীর উপস্থিতি থেকে কেঁপে উঠল তার আশেপাশে থাকা বন্ধুগণ। আতঙ্কিত হয়ে প্রিয় চিল্লিয়ে উঠল, "এই তোরা এখনই কি করছিস? দূর হ, দূর হ।" প্রিয় বলতে দেরি কিন্তু বন্ধুদের ছুটতে দেরি না। অবিশ্বাস্য কাণ্ডের জগতে সকলে হতবাক হয়ে গেল। প্রিয় বসা থেকে খপ করে উঠে দাঁড়ালো। দ্রুত আধ খাওয়া সিগারেটটা নিচে ফেলে দিয়ে পা পিষে ফেলল। পৃথিবী নাক টেনে নিচু কণ্ঠে বলল, "কি গান গাইছিলে ওটা?" বাঁকা হাসলো প্রিয়। পরক্ষণে হো হো করে হাসতে থেকে ছাদের একদম কার্নিশে চলে এলো। পৃথিবী নাক ফুলিয়ে মৃদু পায়ে প্রিয়র পেছনে দাঁড়ালো। আচমকা হাত দুটো নিজের কান দুটো ধরে চোখ বন্ধ করে এক নিঃশ্বাস ফেলল। "এই কান ধরছি, আর কক্ষনো তোমায় ছেড়ে যাব না। প্রমিস করছি বলছি। এখন থেকে চালাক হয়ে যাব। আর আমি সহজ সরল থাকব না। আমি সত্যি প্রমিস করছি বলছি, আমি তোমাকে ভালোবাসবো।" কথাগুলো বলতে গুলিয়ে ফেলল পৃথিবী। আর যেন কি বলার ছিল কিছুই মনে পড়ল না। উপায় না পেয়ে চোখ মুখ খিচে পেছন থেকে শক্ত করে প্রিয়কে জড়িয়ে ধরল। তড়িৎ বেগে বলতে লাগলো, "আমাকে ক্ষমা করে দাও প্রিয় ভাই। আমাকে তুমি ক্ষমা করে দাও।" পুরো শরীর শিহরণ বদলে গেল প্রিয়র। চোখ বন্ধ করে স্বস্তি ভরে নিঃশ্বাস নিল। কোনো ক্রমে নিজেকে স্বাভাবিক করে রুদ্ধশ্বাস বলে উঠল, "পৃথিবী ছাড়।" সহসা ছেড়ে পৃথিবী পিছনে ঘুরতে প্রিয়র লজ্জায় নত হওয়া মুখটির দৃষ্টিগোচর হলো প্রিয়র। সেই সঙ্গে প্রিয়তমার দেহের মৃদু কম্পনও টের পেল। মুচকি এসে দুহাত বাড়িয়ে লজ্জায় নত হওয়া পৃথিবীর মুখটি হাতড়ে আঁচলে ভরে নিল। মোহরময় কণ্ঠে বলল, "সব ঠিক আছে কিন্তু শাড়িতে ঠিক নেই।" সর্বাঙ্গে শিউরে উঠল পৃথিবীর। ভীতহস্ত হয়ে বলল, প্রিয় দুষ্টুমি ভরপুর দৃষ্টিজোড়া পানে নিমেষে দৃষ্টি সরিয়ে নিল। লজ্জায় আড়ষ্ট হয়ে কেঁপে উঠল তার ওষ্ঠদয়। জ্যোৎস্নায় মৃদু আলোতে সে ওষ্ঠখানি মৃদু কম্পন কতখানি দিশেহারা করে দিল প্রিয়কে বোঝার উপায় নেই। তবু প্রিয় নিজেকে সংযত করে শুকনো ঢোক গিলল। তারপর সন্তর্পণে পৃথিবীর কপালে ভালোবাসাময় একটা চুমু খেলো। চোখ বুজে ফেলল পৃথিবী। হৃদস্পন্দন ছুটতে শুরু করলো বেগতিকভাবে। প্রিয়র কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। এরপর সে কন্ট্রোললেস হয়ে গেছে। পুনরায় ঢোক গিলল। ধীরে ধীরে পৃথিবীর কানে কাছে মুখ নিয়ে গেল। ফিসফিস করে বলল, "ক্ষমা করো পৃথিবী। তবে একটা শর্ত রয়েছে।" পৃথিবী একটু চমকা হলো। প্রিয় বলল, "আমার পারমিশন ব্যতীত বাড়ির কারো সঙ্গে দেখা করা যোগাযোগ করতে পারবে না। খালামণির সঙ্গে নয়।" আঁতকে উঠল পৃথিবী। প্রিয় থেকে কিঞ্চিৎ সরে যাওয়ার চেষ্টা করলো। মুহূর্তে ক্ষিপ্ত হলো পিটল। আচমকা ওর ঘাড়ে গাঢ়ভাবে ওষ্ঠ ছুঁয়ে দিল। পৃথিবী আর সরতে পারল না। দুহাতে শক্ত করে আটকে ধরল প্রিয়কে। ছোঁয়াতে গভীরভাবে মত্ত করে ফেলল এভাবে। একসময় পৃথিবী একেবারে শরীর ছেড়ে দিল। প্রিয় যত্ন সহকারে আগলে নিল ওকে। বাঁকা হেসে বলল, "আমাকে ভালোবাসার বিনিময়ে এইটুকু পরীক্ষা তোকে দিতেই হবে।" চোখ বেয়ে পানি ঝরতে লাগলো পৃথিবীর। প্রিয় সে কান্নাকে পাত্তা না দিয়ে ওর ওষ্ঠজয় নিজের ওষ্ঠের দখলে নিয়ে নিল। একসময় ওষ্ঠদের ছেলে কোলে তুলে নিল পৃথিবীকে। পৃথিবী চোখ বন্ধ করে আছে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তার দেহ। প্রিয় পুনরায় পৃথিবীর কপালে চুমু খেলো। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, "আজ আমি আমার পৃথিবীকে জয় করে নেব। কারোভাবে সাধ্য নেই আমাকে আটকানোর।" সহসা চোখ মেলে তাকালো পৃথিবী। কিছু বলার জন্য উদ্যত হলে কিন্তু প্রিয় তাকে থামিয়ে দিল। বলল, কোনো কথা বলবি না। শুধু শুনবি। তুই হচ্ছিস আমার পৃথিবী। আমার পৃথিবী প্রিয় করার জন্য কেবল আমাকেই প্রয়োজন। শোন না, আমি প্ল্যান করছি চাকরি-বাকরি পেলে নিজের টাকায় একটা বাড়ি বানাবো। নাম দিব প্রিয় পৃথিবী। বাচ্চা-কাচ্চা তুই নিয়ে আর আমার প্রিয় পৃথিবীতে সংসার পাতবো। তোর আর আমার নামের কম্বিনেশন দারুণ। প্রিয় পৃথিবী। জামাই বউয়ের নাম প্রিয় পৃথিবী, বাড়ির নাম প্রিয় পৃথিবী, আর বাচ্চা-কাচ্চাদের নাম প্রিয় পৃথিবীতে আজীবন বাস করবে প্রিয় পৃথিবী। নাতি-নাতনি প্রিয় পৃথিবী প্যান, প্যান করবে। আহারে! আমার জীবন তো সার্থক আর পৃথি। আমার পুরো বংশ প্রিয় পৃথিবীময় হয়ে উঠবে।
বাচ্চার কথা বলো না, আমার খুব লজ্জা হলে। বিস্মিত হলে গেল প্রিয়। হাসি পেল খুব। আর একটু লজ্জিত বাড়াতে তাই ফিসফিস করে বলল, আজ কিছু শুনবো না তোর লজ্জা দেখে। মুহূর্তে ধপাধপ পা ফেলে ছাদের সিঁড়ি ভেঙে নিজের বেডরুমে চলে গেল প্রিয়। সমাপ্ত। প্রিয় পৃথিবী। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।